আসসালামু আলাইকুম। আমি আমরা আজকে নিউট্রিশন, ভিটামিনস এবং এনভায়রনমেন্টাল ডিজিজ, ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, থেরাপিউটিক্স অ্যান্ড ফুড প্রেসক্রাইবিং এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে এই চ্যাপ্টারগুলো থেকে সিবিএস পার্ট 1 পরীক্ষায় মোটামুটি 7 থেকে 8টার মতো কোশ্চেন হয়। চ্যাপ্টারগুলো খুব ছোট এবং খুব সহজ, যার ফলে অল্প পড়াশোনার মাধ্যমেই কিন্তু ভালো মার্কস ক্যারি করা সম্ভব। তো এইগুলোর মধ্যে নিউট্রিশন, ভিটামিনস এখান থেকে মোটামুটি 2-3টা কোশ্চেন হয়, এনভায়রনমেন্টাল ডিজিজ থেকে একটা কোশ্চেন হয়, ক্লিনিক্যাল ডিসিশন মেকিং এবং থেরাপিউটিক্স, ফুড প্রেসক্রাইবিং এখান থেকে 3 থেকে 4টার মতো কোশ্চেন হয়। প্রথমে নিউট্রিশন এবং ভিটামিনস এটা নিয়ে আমরা আলোচনা করব। তো নিউট্রিশন যেগুলো আছে এর মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেগুলো, যে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, এর মধ্যে আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাট। প্রোটিন থেকে অল্প কিছু করতে হবে, কার্বোহাইড্রেটও সামান্য কিছু জিনিস আছে যেগুলো করতে হয়। ফ্যাট থেকে যতটুকু করতে হয়, ফ্যাট থেকে দুটোই জিনিস আমাদের লাগবে, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে লাইপেজ। ফ্যাটি অ্যাসিড একটু ডিটেলস এবং লাইপেজ একটু ডিটেলস লাগবে। এই দুটো জিনিস ফ্যাট থেকে পড়লে মোটামুটি হবে এবং এখান থেকে সাধারণত কোশ্চেনগুলো হয়। তো প্রথমে আমরা যদি ফ্যাটি অ্যাসিড আলোচনা করি, ফ্যাটি অ্যাসিড হচ্ছে দুই ধরনের, স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল মনে রাখবেন পামেটিক অ্যাসিড এবং স্টিয়ারিক অ্যাসিড। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উদাহরণ মনে রাখবেন, একে আমরা হচ্ছে ইনিশিয়ালি দুই ভাগে ভাগ করতে পারি, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পুফা বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যার মধ্যে ওমেগা 3 এবং ওমেগা 6 আছে। আর মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা মোফা, এর মধ্যে অলিক অ্যাসিড বা ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে সেইগুলো। তো এরপর এটা খুব ইম্পর্টেন্ট যে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যেগুলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে, এগুলা কি কি ধরনের হতে পারে এটা পরীক্ষায় আসে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মধ্যে আলফা লিনোলেনিক অ্যাসিড, এইকাসোপেন্টানোইক অ্যাসিড এবং ডোকোসাহেক্সানোইক অ্যাসিড, এই তিনটা মনে রাখতে হবে। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের মধ্যে লিনোলেইক অ্যাসিড, গামা লিনোলেনিক অ্যাসিড এবং অ্যারাকিডোনিক অ্যাসিড, এইগুলো মনে রাখবেন। তো এর মধ্যে একটা জিনিস খেয়াল করেন যে লিনোলেনিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আলফা যেটা ওমেগা 3, আর গামা লিনোলেনিক অ্যাসিড হচ্ছে ওমেগা 6। তাহলে লিনোলেনিক অ্যাসিডের মধ্যে আলফা লিনোলেনিক যেটা সেটা ওমেগা 3, আর গামা লিনোলেনিক হচ্ছে ওমেগা 6, আর লিনোলেইক অ্যাসিড এটা ওমেগা 6। ঠিক আছে। আর এখান থেকে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড যেটা এক ধরনের ওমেগা 3, আর লিনোলেইক অ্যাসিড যেটা হচ্ছে ওমেগা 6। এই দুইটাকে বলা হয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তাহলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড। অবশ্য কোনো কোনো বইয়ে অ্যারাকিডোনিক অ্যাসিডকেও এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলা আছে, কিন্তু ডেভিডসনে এই দুইটাকে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলে, লিনোলেইক অ্যাসিড এবং আলফা লিনোলেনিক অ্যাসিড। এরপরে আসেন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আমরা জানি যে আমাদের শরীরের জন্য পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে উপকারী। তো এরা কি কাজ করে? এরা একটা কাজ করে, এরা হচ্ছে থ্রম্বোক্সেন A2 সিনথেসিসকে ইনহিবিট করে, থ্রম্বোক্সেন A2। আর আমরা জানি যে থ্রম্বোক্সেন A2 যেটা করে, এরা ভ্যাসোকনস্ট্রিকশন করে, প্লেটলেট এগ্রিগেশন করে, যার ফলে থ্রম্বাস তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থ্রম্বোক্সেন A2 কে ইনহিবিট করে আলটিমেটলি থ্রম্বাস যাতে তৈরি না হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করে। আর পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আরেকটা কাজ করে, এটা হচ্ছে এলডিএল কোলেস্টেরলের কনসেন্ট্রেশন কমায়। এলডিএল কোলেস্টেরল যদি কমে, আমরা জানি যে এলডিএল কোলেস্টেরল বেশি পরিমাণে থাকলে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো হওয়ার পসিবিলিটি থাকে। তো যখন পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এলডিএল কোলেস্টেরলকে কমাচ্ছে, তখন এরা আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক কমায়। তাহলে এই ফ্যাটি অ্যাসিড থেকে এই 2-4টা কথা বললে মোটামুটি এর থেকে কোশ্চেন কমন আসে। এরপরে আসেন লাইপেজ। লাইপেজকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যে কিছু আছে যে লিপোপ্রোটিন লাইপেজ এলপিএল, আর কিছু আছে হরমোন সেন্সিটিভ লাইপেজ এইচএসএল, হরমোন সেন্সিটিভ লাইপেজ আর হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ। তো এই দুটো একটু ভালোভাবে পড়তে হবে। লিপোপ্রোটিন লাইপেজ মনে রাখবেন যে এরা হচ্ছে
আমাদের এডিপোস টিস্যু, স্কেলেটাল মাসেল এবং অন্যান্য টিস্যুর এন্ডোথেলিয়াল ক্যাপিলারির সাথে লাগানো থাকে। এরা প্যানক্রিয়াস, হেপাটিক এবং এন্ডোথেলিয়াল লাইপেজ হতে পারে। তাহলে প্যানক্রিয়াটিক লাইপেজ, হেপাটিক লাইপেজ, এন্ডোথেলিয়াল লাইপেজ এগুলো হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ। আর আরেকটা জিনিস একটু খেয়াল করেন যে আমাদের ট্রাইগ্লিসারাইড যেটা থাকে, ট্রাইগ্লিসারাইড এক ধরনের লিপিড যেটার আরেকটা নাম হচ্ছে ট্রাইএসাইল গ্লিসারল। তাহলে ট্রাইএসাইল গ্লিসারলেরই অন্য নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। যেটা যখন ভাঙে তখন সেখান থেকে তিনটা ফ্যাটি অ্যাসিড, তিনটা ফ্রি ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল তৈরি হয়। তো আমাদের সেল মেমব্রেনের মধ্যে, সেলের ভিতরে যখন ফ্যাট এন্টার করতে যায় তখন এই ট্রাইগ্লিসারাইড হিসাবে সরাসরি ঢুকতে পারে না, কারণ ট্রাইগ্লিসারাইড হচ্ছে একটা কমপ্লেক্স সাবস্টেন্স যেটা তিনটা ফ্যাটি অ্যাসিড এবং একটা গ্লিসারল দ্বারা তৈরি। তো কোনো একটা সেলের মধ্যে যদি ফ্যাট ঢুকতে চায় তাহলে ওই ট্রাইগ্লিসারাইড যদি কোনো সেলের মধ্যে ঢুকতে চায় তাহলে ওই ট্রাইগ্লিসারাইড সরাসরি ঢুকতে পারে না, এটা আগে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হইতে হবে এবং সেই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এরা হচ্ছে সেলের মধ্যে ঢুকতে পারে। আর একটা জিনিস এখানে মনে রাখেন যে ইনসুলিন লিপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেট করে। ইনসুলিন লিপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেট করে। এখানে আমরা হাতে আঁকানো একটা ছবি দেখানো হয়েছে। আমরা জানি যে হচ্ছে আমাদের ফ্যাট যেটা অ্যাবজর্পশন হয় ইন্টেস্টাইন থেকে সেটা কাইলোমাইক্রনের মাধ্যমে অ্যাবজর্পশন হয়। তাহলে ইন্টেস্টাইন থেকে ফ্যাট অ্যাবজর্পশন হয় কাইলোমাইক্রন হিসাবে। আর আমরা জানি যে কাইলোমাইক্রনের মধ্যে কি কি থাকে। কাইলোমাইক্রনের মধ্যে মনে রাখবেন যে বাইরে এরকম প্রোটিন কোড থাকে, যে প্রোটিন কোড অ্যাপো বি হইতে পারে, অ্যাপো সি হইতে পারে, অ্যাপো এ হইতে পারে, অ্যাপো ই হইতে পারে। তাহলে অ্যাপো এ, অ্যাপো বি, অ্যাপো সি, অ্যাপো ই এই ধরনের প্রোটিন কোড কাইলোমাইক্রনের বাইরের দিকে থাকে। আর এর ভিতরে থাকে মনে রাখবেন সিভিপিটি। সিভিপিটি, সি হচ্ছে এখানে দেখেন যে এই যে সি যেটা সেটা হচ্ছে কোলেস্টেরল, আর টি হচ্ছে ট্রাইগ্লিসারাইড, আর ভি হচ্ছে ভিটামিনস, আর পি হচ্ছে ফসফোলিপিড। তাহলে এই কাইলোমাইক্রনের ভিতরে এই আমাদের ইন্টেস্টাইন থেকে যখন ফ্যাট অ্যাবজর্পশন হচ্ছে সেটা কাইলোমাইক্রন হিসেবে অ্যাবজর্পশন হচ্ছে। আর কাইলোমাইক্রনের বাইরে এরকম অ্যাপোপ্রোটিনের কোড থাকে যেটা অ্যাপো এ, বি, সি এবং ই হতে পারে। আর কাইলোমাইক্রনের ভিতরে থাকে সিভিপিটি। সি হচ্ছে কোলেস্টেরল, ভি হচ্ছে ভিটামিন, পি হচ্ছে ফসফোলিপিড আর টি হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তাহলে আমরা জানি যে ভিটামিনস যেগুলা ফ্যাট সলিউবল ভিটামিন ওইগুলা কাইলোমাইক্রনের মাধ্যমে আসে, ব্লাডের মধ্যে চলে আসে। তাহলে এইখানে যে ভি বলা হচ্ছে ভিটামিনস, এই সেই ভিটামিনস গুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ঠিক আছে? তাহলে এখন যখন আমাদের ইন্টেস্টাইন থেকে কাইলোমাইক্রন অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন হওয়ার পরে যখন মনে করেন যে এটা একটা এডিপোস টিস্যু আর এটা হচ্ছে ব্লাড ভেসেল, এটা এডিপোস টিস্যু, এটা জিআইটি, জিআইটি থেকে কাইলোমাইক্রন অ্যাবজর্পশন হচ্ছে। তো এই এডিপোস টিস্যুর ভিতরে যে ব্লাড ভেসেল গুলো থাকে ওই ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামে লিপোপ্রোটিন লাইপেজ গুলো লাগানো থাকে, লিপোপ্রোটিন লাইপেজ লাগানো থাকে। আর এই এডিপোস সেলের ভিতরে থাকে হরমোন সেনসিটিভ লাইপেজ। হরমোন সেনসিটিভ লাইপেজ এই এডিপোস টিস্যুর ভিতরে থাকে, আর লিপোপ্রোটিন লাইপেজ এডিপোস টিস্যুর ভিতরের যে ক্যাপিলারি ওই ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের গায়ে লাগানো থাকে লিপোপ্রোটিন লাইপেজ। তো যখন কোনো একটা কাইলোমাইক্রন ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হয়ে আসলো, অ্যাবজর্পশন হওয়ার পরে ওই কাইলোমাইক্রনের ভিতরে আমরা বলছি যে সিভিপিটি টি থাকে। তাহলে টি মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আবার আমরা বলছি যে ট্রাইগ্লিসারাইড সেলের ভিতরে সরাসরি ঢুকতে পারে না, ট্রাইগ্লিসারাইড সেলের ভিতরে ঢুকতে গেলে আগে সেটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হতে হবে। তাহলে ওই ট্রাইগ্লিসারাইড লিপোপ্রোটিন লাইপেজের উপস্থিতিতে ভেঙে যায়, ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। অর্থাৎ এই লিপোপ্রোটিন লাইপেজ এই কাইলোমাইক্রনের ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। সেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সেলের ভিতরে ঢোকে। আমরা জানি যে সেলের ভিতরে ফ্যাটি অ্যাসিড গুলা সিম্পল ডিভিশনের মাধ্যমে ঢুকে, অর্থাৎ এদের ঢোকার জন্য কোনো ট্রান্সপোর্ট প্রোটিনও দরকার হয় না, আবার হচ্ছে কোনো চ্যানেলও দরকার হয় না, আবার এটিপিরও দরকার হয় না। সে কারণে এটা হচ্ছে সিম্পল ডিভিশন। ফ্যাসিলিটেড ডিভিশনের ক্ষেত্রে ট্রান্সপোর্ট প্রোটিনের দরকার হয়, কিন্তু এখানে সিম্পল ডিভিশন হয়।
যার ফলে এখানে কোনো ট্রান্সপোর্ট প্রোটিনের দরকার হয় না। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সেলের ভিতরে ঢোকার পরে ওরা আবার সেলের ভিতরে ট্রাইগ্লিসারাইড তৈরি করে এবং এই ট্রাইগ্লিসারাইড নামে এরা সেলের ভিতরে জমা থাকে। এখন কোনো কারণে যদি আমাদের বডির এনার্জি বেশি পরিমাণে এনার্জি দরকার হয়, তখন এই স্টোর ট্রাইগ্লিসারাইড গুলা ভেঙে ব্লাডে চলে আসতে পারে এবং বডির এনার্জি ডিমান্ড ফুলফিল করতে পারে। এই ট্রাইগ্লিসারাইড যেটা স্টোরড হয়ে আছে এটা সরাসরি এই সেল থেকে ব্লাডের মধ্যে চলে আসতে পারবে না, কারণ এরা কমপ্লেক্স সাবস্টেন্স। এরা যদি সেলের ভিতর থেকে ব্লাডে আসতে চায় তাহলে এদেরকে আবার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হতে হবে। তাহলে যখন আমাদের বডিতে এক্সট্রা এনার্জি প্রয়োজন হচ্ছে তখন এই সেলের ভিতরে যে ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইড গুলাকে আমাদের এই এডিপোস সেলের ভিতরে যে হরমোন সেন্সিটিভ লাইপেজ আছে, এই হরমোন সেন্সিটিভ লাইপেজ এই ট্রাইগ্লিসারাইডকে ভাঙতেছে, ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করতেছে। সেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তখন আলটিমেটলি ব্লাডের মধ্যে চলে আসতেছে। সেই ব্লাড থেকে এরা লিভারে যাচ্ছে, লিভারে বিটা অক্সিডেশনের মাধ্যমে এনার্জি তৈরি করতেছে। এখন যদি কারো ক্ষেত্রে এরকম হয় যে বেশি পরিমাণে ট্রাইগ্লিসারাইড যদি ভাঙে, বেশি পরিমাণে ফ্যাটি অ্যাসিড যদি ব্লাডে আসে, বেশি পরিমাণে ফ্যাটি অ্যাসিড যদি লিভারে আসে, সবগুলো বিটা অক্সিডেশনের মাধ্যমে মেটাবলিজম হতে পারবে না। তখন ওইগুলা থেকে আলটিমেটলি কিছু কিটোন বডি তৈরি হবে। সেই কিটোন বডিগুলা অ্যাসিটো অ্যাসিটেট, অ্যাসিডন এবং বিটা হাইড্রোক্সি বিটারেট, এই তিন ধরনের হতে পারে। এখন এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই লিপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেট করে ইনসুলিন, আবার এই হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করে ইনসুলিন। তাহলে ইনসুলিন লিপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেট করে ট্রাইগ্লিসারাইড ভেঙে সেটাকে সেলের মধ্যে ঢোকায় দিয়ে সেলের ভিতরে ট্রাইগ্লিসারাইড তৈরি করার সম্ভাবনা বাড়াইল। তাহলে ইনসুলিন আমাদের সেলের ভিতরে ট্রাইগ্লিসারাইড তৈরি হওয়াতে আলটিমেটলি সহায়তা করতেছে, সে কারণে ইনসুলিনকে লাইপোজেনিক হরমোন বলা হয়। আবার ইনসুলিন হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করে রাখে। তাহলে এই আমাদের এই সেলের ভিতরে যে ট্রাইগ্লিসারাইড থাকলো, এই ট্রাইগ্লিসারাইড যাতে ভেঙে ব্লাডে চলে আসতে না পারে সেই কারণে এই হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করে রাখে ইনসুলিন। তাহলে ইনসুলিন এই লিপিডকে আর লাইপোলাইসিস হতে দিচ্ছে না, অর্থাৎ ইনসুলিন সেলের ভিতরে অ্যান্টি লাইপোলাইটিক হিসেবে কাজ করতেছে। তাহলে ইনসুলিন একদিকে লাইপোজেনিক হিসেবে কাজ করতেছে, আবার অন্যদিকে অ্যান্টি লাইপোলাইটিক হিসেবে কাজ করে। আবার এই হরমোন সেন্সিটিভ লাইপেজকে তাহলে ইনসুলিন ইনহিবিট করলো। ইনসুলিন ছাড়াও আরো কিছু সাবস্টেন্স আছে যারা এই হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করতে পারে। যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন E1, নিকোটিনিক অ্যাসিড, এরা এই হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করে, অর্থাৎ ওরা অ্যান্টি লাইপোলাইটিক হিসেবে কাজ করে। আবার এই হরমোন সেন্সিটিভ লাইপেজকে স্টিমুলেট করতে পারে কিছু হরমোন আছে। তাহলে যারা স্টিমুলেট করবে তারা কিন্তু ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে, তারা লাইপোলাইসিস বেশি করবে এবং আলটিমেটলি তাদের ক্ষেত্রে কিটোন বডি তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে এই হরমোন সেন্সিটিভ লাইপেজকে স্টিমুলেট করে যারা, যেমন হচ্ছে ক্যাটেকোলামিন অর্থাৎ এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, তারপরে যেমন কর্টিসল, তারপরে হচ্ছে টিএসএইচ, থাইরক্সিন, এরা হরমোন সেন্সিটিভ লাইপেজকে স্টিমুলেট করে। এইখানে দেখেন যে স্কেলেটাল মাসল থেকে লিপোপ্রোটিন লাইপেজ তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে ওই এডিপোস টিস্যুর ভিতরে যে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামে লিপোপ্রোটিন লাইপেজ গুলো লেগে থাকতেছে এবং সেই লিপোপ্রোটিন লাইপেজ কাইলোমাইক্রনের ভিতরে যে ট্রাইগ্লিসারাইড গুলো থাকে ওদেরকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। সেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সেলের ভিতরে ঢুকে আলটিমেটলি সেখানে ট্রাইগ্লিসারাইড হিসেবে স্টোর থাকে। হরমোন সেন্সিটিভ লাইপেজ অলরেডি বলা হয়ে গেছে যে এরা এডিপোস টিস্যু, টেস্টিস এবং স্টেরয়েডজেনিক টিস্যুর মধ্যে থাকে। এছাড়াও হার্ট, স্কেলেটাল মাসল, ম্যাক্রোফেজ এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে থাকতে পারে। তাহলে এই ট্রাইগ্লিসারাইড বা ট্রাইএসাইল গ্লিসারল ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হতে পারে। ইনসুলিন হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করে। ক্যাটেকোলামিন, গ্লুকাগন, কর্টিসল গ্রোথ হরমোন, থাইরক্সিন, এগুলো হরমোন সেন্সিটিভ লাইপেজকে স্টিমুলেট করে। তো কারো যদি ইনসুলিন লেভেল কমে যায়, আমরা দেখাইলাম যে ইনসুলিন হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করে রাখতেছে, যার ফলে লাইপোলাইসিস হচ্ছে না।
কিন্তু কারো যদি ইনসুলিন লেভেল কম থাকে, ডেফিসিয়েন্সি থাকে, তখন হরমোন সেন্সিটিভ লাইপেজ ইনহিবিটেড হতে পারবে না। তাহলে কারো যদি ইনসুলিন থাকে তাহলে হরমোন সেন্সিটিভ লাইপেজ ইনহিবিট থাকবে, আর ইনসুলিন যদি কমে যায় তাহলে হরমোন সেন্সিটিভ লাইপেজ আর ইনহিবিটেড হবে না। ইনহিবিটেড না হলে তখন বেশি পরিমাণে লাইপোলাইসিস হবে। তাহলে ল্যাক অফ ইনসুলিন লাইপোলাইসিস করবে। আর আমরা জানি যে হচ্ছে ইনসুলিন কম থাকে টাইপ 1 ডায়াবেটিসে। টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, আর টাইপ 2 ডায়াবেটিসে ইনিশিয়ালি হাইপার ইনসুলিনেমিয়া থাকে। তাহলে টাইপ 1 ডায়াবেটিসে যেহেতু ইনসুলিন কম থাকতেছে, কারণ টাইপ 1 ডায়াবেটিসে বিটা সেল ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে গেলে তখন যেহেতু বিটা সেল নাই তখন ইনসুলিন সিক্রেশন হয় না, যার ফলে টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়। আর টাইপ 2 ডায়াবেটিসে প্যানক্রিয়াটিক ফাংশন, ইনসুলিন রিলিজ হয় কিন্তু ইনসুলিনগুলো পেরিফেরাল টিস্যুতে কাজ করতে পারে না। যখন পেরিফেরাল টিস্যুতে কাজ করতে পারে না, ওইটার ইনফ্লুয়েন্সে তখন প্যানক্রিয়াটিক বিটা সেল আরো বেশি পরিমাণে ইনসুলিন রিলিজ করে, যার ফলে তাতে আলটিমেটলি হাইপার ইনসুলিনেমিয়া হয়। তাহলে টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন ডেফিসিয়েন্সি আর টাইপ 2 ডায়াবেটিসে হাইপার ইনসুলিনেমিয়া হয়। আর যেহেতু টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন ডেফিসিয়েন্সি, ইনসুলিন ল্যাক অফ ইনসুলিনের কারণে তখন তাদের লাইপোলাইসিস বেশি হয়। আর বেশি পরিমাণে লাইপোলাইসিস হলে তখন আলটিমেটলি তাদের বেশি পরিমাণে কিটোন বডি হওয়ার পসিবিলিটি থাকে এবং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করে। তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস টাইপ 1 ডায়াবেটিসে হয়। আর টাইপ 2 ডায়াবেটিসে ইউজুয়ালি হাইপারঅসমোলার নন কিটোটিক কমা ডেভেলপ করে যখন এক্সেসিভ, যখন ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করা যায় না। তবে তাদের ক্ষেত্রেও অ্যাডভান্স টাইপ 2 ডায়াবেটিস যখন অ্যাডভান্স হবে, আনকন্ট্রোলড হবে, তখন কিন্তু তাদের বিটা সেল ড্যামেজ হয়ে আলটিমেটলি তাদের ইনসুলিন লেভেল কমে যাইতে পারে এবং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে। এখানে দেখেন ইনসুলিন, নিকোটিনিক অ্যাসিড, অ্যাডিনোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন E1 এরা হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজকে ইনহিবিট করে, যার ফলে অ্যান্টি লাইপোলাইটিক হিসেবে কাজ করে। আর ACTH, গ্লুকাগন, ক্যাটেকোলামিন, কর্টিসল, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ভেসোপ্রেসিন এরা হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজকে স্টিমুলেট করে, যার ফলে এরা লাইপোলাইসিস করবে এবং বেশি লাইপোলাইসিস হবে। এরপরে কিটোন বডি তৈরি হয় লিভারে। কিটোন বডিগুলো তিন ধরনের আছে, অ্যাসিডো অ্যাসিডেট, অ্যাসিডন, বিটা হাইড্রোক্সি বিউটারেট। আর যে সেলগুলা ফ্যাটি অ্যাসিড ইউটিলাইজ করে এটা মুখস্থ রাখতে হবে: হার্ট, স্কেলেটাল মাসেল, এডিপোস টিস্যু, লিভার, কিডনি, লাংস, টেস্টিস। তাহলে হার্ট, স্কেলেটাল মাসেল, এডিপোস টিস্যু, লিভার, কিডনি, লাংস, টেস্টিস এগুলাতে ফ্যাটি অ্যাসিড ইউটিলাইজেশন হয়। আমরা আগেই বলছি যে কাইলোমাইক্রোর মধ্যে কি থাকে: ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, ফসফোলিপিড, ফ্যাটি অ্যাসিড, অ্যাপোলিপোপ্রোটিন। ইনসুলিন কোলেস্টেরল সিনথেসিসকে স্টিমুলেট করে আর গ্লুকাগন ইনহিবিট করে। এখানে যে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল দেওয়া আছে, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে। হরমোন সেনসিটিভ লাইপেজ অ্যাক্টিভেট হয় কিভাবে? ট্রাইএসাইল গ্লিসারল রিচ লিপোপ্রোটিন কোনগুলা? এখানে অ্যান্সার দেওয়া আছে। তাহলে আমাদের ফ্যাট থেকে দুইটা জিনিস, ফ্যাটি অ্যাসিড এবং লাইপেজ, এই দুইটা যতটুকু বলা হলো এর মধ্যে সাধারণত কোশ্চেন আসে। এগুলো ডেভিডসনে দেওয়া আছে। ডেভিডসনের বাইরে থেকে দু একটা জিনিস এখানে আমরা হচ্ছে রিক্রুট করেছি। এরপরে আসেন কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আরেক ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এটার ডেভিডসনের একটা বক্স আছে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন। কোশ্চেন আসলে সাধারণত ওখান থেকে আসে, ওই বক্সের সামারিটাই এখানে দেওয়া আছে। কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড হইতে পারে। মনোস্যাকারাইড গুলো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ। ডাইস্যাকারাইড হইতে পারে যেটা হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। অলিগোস্যাকারাইড হইতে পারে মল্টোডেস্টিন, ফ্রুক্টো অলিগোস্যাকারাইড। নন স্টার্চ পলিস্যাকারাইড অনেক ধরনের হইতে পারে: সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, গামস। প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন থেকে আমাদের শুধু অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন করলেই হবে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড: এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলা মনে রাখবেন যে PVT, টিম হল, PVT,
টিম মানে হচ্ছে TIM, হল হচ্ছে HALL। এর মধ্যে যেটা আর্জিনিন, এটাকে এখন আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয় না, এটাকে কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এখন বলা হয়। তাহলে বাদ দিয়ে বাকি থাকলো 9টা, এই 9টা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। PVT, টিম, হল। হচ্ছে ফিনাইলঅ্যালানিন, ভি হচ্ছে ভ্যালিন, টি হচ্ছে থ্রিওনিন। টিম টিম টিমের টিতে হচ্ছে ট্রিপ্টোফ্যান, আইসোলিউসিন, এম এ মিথিওনিন। আর হলের এইসে হিস্টিডিন, আর এতে আর্জিনিন, যেটা এখন আর এসেনশিয়াল না, এটা হচ্ছে কন্ডিশনাল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এলে হচ্ছে লাইসিন, আর আরেকটা এলে হচ্ছে লিউসিন। তাহলে হচ্ছে পিভিটি, ফিনাইলঅ্যালানিন, ভ্যালিন, থ্রিওনিন। তারপরে টিম, ট্রিপ্টোফ্যান, আইসোলিউসিন, মিথিওনিন। তারপরে HALL, হল। এইসে হচ্ছে হিস্টিডিন, এল হচ্ছে লিউসিন, আর একটা এল হচ্ছে লাইসিন। তাহলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলোকে এসেনশিয়াল বলা হয় কারণ এগুলো বডিতে তৈরি হয় না, এগুলো অবশ্যই বডির বাইরে থেকে বডিতে দিতে হবে, তাছাড়া এই অ্যামাইনো অ্যাসিড গুলো ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। এর বাইরে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে এগুলা এগুলো হয় এই এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো থেকে তৈরি হয়, অথবা তাহলে এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেগুলো সেগুলো হচ্ছে বাইরে থেকে নিতে হয়। কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এগুলা হয় বডিতে তৈরি হয় অথবা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি করা যায়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আমাদের ফ্যাট অ্যাবজর্পশনের জন্য কি কি জিনিস দরকার হয়। আমরা জানি যে ফ্যাট অ্যাবজর্পশনের জন্য, ডাইজেশন এবং অ্যাবজর্পশনের জন্য বাইল সল্ট লাগে, বাইল অ্যাসিড লাগে। আর হচ্ছে ফ্যাট ডাইজেশন হওয়ার জন্য যে প্রোডাক্টগুলো, যেমন হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ, এটা যাতে ঠিক মতো আসে সেই জন্য এটা ঠিক মতো আসতে হয়। তাহলে ওইদিকে বাইল অ্যাসিড, বাইল সল্ট লাগবে, আর এদিকে প্যানক্রিয়াটিক লাইপেজ লাগবে। এখন যদি আর হচ্ছে এই বাইল অ্যাসিড তৈরি হওয়া এবং সিক্রেট হওয়া, বা বাইল সল্ট তৈরি হওয়া, সিক্রেট হওয়া, এই পাথওয়েটা ঠিক থাকতে হবে। তাহলে এই পাথওয়ে আমরা জানি যে লিভার আছে, এরপরে বিলিয়ারি চ্যানেল, এই বিলিয়ারি চ্যানেলের সাথে আবার প্যানক্রিয়াটিক ডাক্ট যোগ হয়ে পলিসিস্টো প্যানক্রিয়াটিক ডাক্ট তৈরি করে, যারা হচ্ছে ইন্টেস্টাইনে ওপেন করে। তাহলে কারো যদি এই বাইল ডাক্টে অবস্ট্রাকশন থাকে, তাহলে তার ওই লিভার থেকে যে বাইলগুলো তৈরি হয়ে গল ব্লাডারে জমা হচ্ছে, সেই বাইলগুলা আর হচ্ছে ইন্টেস্টাইনে আসতে পারবে না। তাহলে কারো যদি বিলিয়ারি অবস্ট্রাকশন থাকে, তাহলে বাইল বা বাইল সল ইন্টেস্টাইনে আসতে পারবে না। আর ইন্টেস্টাইনে যদি বাইল সল বা বাইল না আসে, তাহলে তাদের ফ্যাট ঠিক মতো ডাইজেশন এবং অ্যাবজর্পশন হবে না। এরপরে কারো যদি প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশন ঠিক না থাকে, প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশন যেমন প্যানক্রিয়াটিক লাইপেজ আসে প্যানক্রিয়াস থেকে, এটা যদি ঠিক মতো না আসে, তাহলে ফ্যাট ডাইজেশন ঠিক মতো হবে না। এরপরে সিলিয়াক ডিজিজও ফ্যাট ডাইজেশন ঠিক মতো হবে না। আইলিয়াল আইলিয়াল ইনফ্লামেশন বা রিসেকশন যদি থাকে, তাহলেও ফ্যাট ফ্যাট সলিউবল ভিটামিনস গুলা ঠিকমতো ফ্যাট অ্যাবজর্পশন হবে না। আর ফ্যাট অ্যাবজর্পশন না হলে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো অ্যাবজর্পশন হয় না।
তাহলে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো শেষ হইলো, এখন হচ্ছে ভিটামিনস বা মাইক্রোনিউট্রিয়েন্ট। ভিটামিনস দুই ধরনের, আমরা জানি যে ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবল ভিটামিন এডে দিয়ে মনে রাখতে পারেন, অথবা কেডা, KEDA, কেডা। আর ওয়াটার সলিউবল ভিটামিন গুলো হচ্ছে বি ভিটামিনস। এখানে ফ্যাট সলিউবল ভিটামিনস এর কমন ফিচার গুলো দেওয়া আছে, এই যে ব্লু ইয়েগুলো হচ্ছে ট্রু অ্যান্সার। প্রথমে আসেন হচ্ছে ভিটামিন এ। ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন এ। ভিটামিন এ তিন ভাবে আমাদের বডিতে থাকে। একটা হচ্ছে 11 সিস রেটিনালডিহাইড, যেটা আমাদের রেটিনার মধ্যে যে রড সেল থাকে সেই রড সেলের ফটো রিসিপ্টর তৈরি করে। আর আমরা জানি যে রড সেল গুলো হচ্ছে রাতের বেলা দেখতে সহায়তা করে, অর্থাৎ ডিম লাইট ভিশনে। আর কোন সেল ব্রাইট লাইট ভিশনে দেখার জন্য সহায়তা করে। তাহলে 11 সিস রেটিনালডিহাইড আমাদের রাতের বেলা দেখার জন্য রেটিনাতে যে সেল রড সেল থাকে সেই রড সেলের ফটো রিসিপ্টর তৈরি করে। আর রেটিনোইক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে এপিথেলিয়াল সেল ডিফারেন্সিয়েশনের জন্য রেটিনোইক অ্যাসিড দরকার হয়। আর রেটিনয়েড নর্মাল গ্রোথ, ফিটাল ডেভেলপমেন্ট, ফার্টিলিটি, হেমাটোপয়েসিস এবং ইমিউনিটি, এটার জন্য রেটিনয়েড দরকার হয়। তাহলে ভিটামিন এ এর তিনটা ফর্ম, তিন ধরনের কাজ করে। একটা হচ্ছে রাতের বেলা বা ডিম লাইট ভিশনে দেখার জন্য সহায়তা করে, আর একটা ফর্ম এপিথেলিয়াল ডিফারেন্সিয়েশনে হেল্প করে, আর আরেকটা ফর্ম ফিটাল গ্রোথ, ডেভেলপমেন্ট, ফার্টিলিটি, হেমাটোপয়েসিস এগুলোর জন্য হেল্প করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কারো যদি ভিটামিন এ না থাকে তাহলে তার 11 সিক্স রেটিনালডিহাইডও কম, যার ফলে ফটো রিসিপ্টর অফ দি রড সেল তৈরি হবে না। তৈরি না হলে তখন সে রাতে ঠিক মতো দেখতে পাবে না, রাত কানা রোগ হবে, অর্থাৎ নাইট ব্লাইন্ডনেস হবে। আবার যদি ভিটামিন এ না থাকে তাহলে তার রেটিনোইক অ্যাসিড থাকবে না, আর রেটিনোইক অ্যাসিড যদি না থাকে তাহলে তার এপিথেলিয়াল ডিফারেন্সিয়েশন ঠিকমতো হবে না। এপিথেলিয়াল ডিফারেন্সিয়েশন যদি না হয় তখন তার স্কিন গুলো হচ্ছে কেরাটিনাইজড বা থিকেন্ড হয়ে যাবে, যার ফলে যেটা দেখতে অনেকটা টোড স্কিনের মতো হবে, তাহলে বা ফ্রেনোডার্মা। তাহলে ভিটামিন এ না থাকলে নাইট ব্লাইন্ডনেস হবে, আবার হচ্ছে ফ্রেনোডার্মা হতে পারে। আর ভিটামিন এ না থাকলে ওই বিটোটো স্পট হতে পারে চোখে, কর্নিয়াল জেরোসিস হতে পারে, কমপ্লিট ব্লাইন্ডনেস হতে পারে। তারপরে হচ্ছে ইনফার্টিলিটি হতে পারে, ইমিউন ডিসফাংশন হতে পারে। তাহলে এখানে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ফিচারগুলো দেওয়া আছে। আর্লি ডেফিসিয়েন্সিতে নাইট ব্লাইন্ডনেস, পরবর্তীতে কেরাটিনাইজেশন অফ দি কর্নিয়া, বিটোটো স্পট, কেরাটোমালাসিয়া, কর্নিয়াল আলসারেশন, স্কারিং, ইরিভার্সিবল ব্লাইন্ডনেস এগুলো হতে পারে। আর যদি মডারেট অর হাই ডোজ, তাহলে আমরা এতক্ষণ বললাম হচ্ছে ডেফিসিয়েন্সি। তবে কারো যদি ভিটামিন এ ওভারডোজ হয় তখন কিন্তু তাদের এক্সট্রা কিছু সমস্যা হতে পারে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি হইলেও যেরকম সমস্যা, ওভারডোজ হইলেও সমস্যা। ওভারডোজ হইলে তাদের লিভার ড্যামেজ, হাইপারস্টেসিস, টেরাটোজেনেসিটি এগুলো হতে পারে। আর অ্যাকুট ওভারডোজ যদি হয় তাহলে হেডেক, নশিয়া, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, স্কিন ডিসকমিনেশন এগুলো হতে পারে। আমরা জানি যে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন যেটা আছে, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন বা বিনাইন ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন যেটা, সেই ক্ষেত্রে সেটার অনেকগুলো কজ আছে। এর মধ্যে যেমন অবেসিটি, তারপরে হাইপোথাইরয়েডিজম, টেট্রাসাইক্লিন ইনজেকশন। এইগুলোর বাইরে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে ডেভিডসনে দেওয়া আছে যে আরেকটা কারণ হচ্ছে ভিটামিন এ ওভারডোজ। তাহলে ভিটামিন এ ওভারডোজ যদি হয় তাহলে তাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে, আর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে তাদের হেডেক, নশিয়া, ভমিটিং এগুলো হতে পারে, আর পেশেন্টের স্কিন ডিসকমিনেশন হতে পারে। এরপরে আসেন ভিটামিন ডি। ভিটামিন ডি এরা হচ্ছে কোলিক্যালসিফেরল বা ভিটামিন D3 নামে, ভিটামিন D3 বা কোলিক্যালসিফেরলও বলা হয়। আমাদের স্কিনে 7 ডিহাইড্রোকোলেস্টেরল থাকে। যখন আল্ট্রাভায়োলেট লাইট এই 7 ডিহাইড্রোকোলেস্টেরলের উপরে পড়ে তখন এরা হচ্ছে কোলিক্যালসিফেরলে কনভার্ট হয়। এই কোলিক্যালসিফেরল তখন লিভারে যায়। লিভারে আছে 25 হাইড্রোক্সিলেজ এনজাইম। এই এনজাইমের উপস্থিতিতে এরা 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরলে পরিণত হয়। এই 25 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল ব্লাডের মাধ্যমে রেনাল টিউবুলসে যায়, প্রক্সিমাল টিউবুলসে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসে আছে 1 আলফা হাইড্রোক্সিলেজ এবং প্যারাথাইরয়েড হরমোন। সেই প্যারাথাইরয়েড হরমোনের উপস্থিতিতে 1 আলফা হাইড্রোক্সিলেজের মাধ্যমে তখন ওই 25 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরলে কনভার্ট হয়। এই 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরলই হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন ডি, যারা হচ্ছে ব্লাডের মাধ্যমে ইন্টেস্টাইনে যাবে। সেই ইন্টেস্টাইন থেকে ভিটামিন ডি
ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম এবং ফসফেটকে অ্যাবজর্পশন করবে। যে ক্যালসিয়াম এবং ফসফেট আমাদের বডির বিভিন্ন ধরনের কাজ করে। যেমন ক্যালসিয়াম কি কাজ করে আমরা সবাই জানি যে এরা হচ্ছে মিনারেলাইজেশনে হেল্প করে, ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, তারপরে দাঁতের এনামেল তৈরিতে কাজ করে। তাহলে ভিটামিন ডি এর ফাংশন হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজম, বোন মিনারেলাইজেশন, টিস্যু ডিফারেন্সিয়েশন, আর হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্পশন জিএটি। এরপরে আসেন ভিটামিন ই। ভিটামিন ই আমরা জানি যে আমাদের বডিতে সবসময় ফ্রি রেডিক্যাল তৈরি হয়। সেই ফ্রি রেডিক্যাল গুলা যে খারাপ কাজ করে, এর মধ্যে অন্যতম একটা খারাপ কাজ হচ্ছে আমাদের বিভিন্ন সেলের সেল মেমব্রেনকে এরা অক্সিডাইজড করে। তাহলে ফ্রি রেডিক্যাল আমাদের বডিতে বিভিন্নভাবে তৈরি হচ্ছে, যারা আমাদের সেল মেমব্রেনকে অক্সিডাইজড করে ফেলতে পারে। তো ভিটামিন ই এমন একটা সাবস্টেন্স যে ওই ফ্রি রেডিক্যাল ইনডিউসড সেল মেমব্রেন ড্যামেজ এটাকে হতে দেয় না। তাহলে ভিটামিন ই এর একটা কাজ হচ্ছে সেল মেমব্রেনকে ড্যামেজ হইতে দেয় না, ফ্রি রেডিক্যাল হাত থেকে রক্ষা করে। তাহলে অর্থাৎ ভিটামিন ই সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি ঠিক রাখে। এরপরে তাহলে সেল মেমব্রেনের স্ট্রাকচার এটা মেনটেন করে। আর একটা হচ্ছে ডিএনএ সিনথেসিসও করতে পারে, সেল সিগন্যালিং করতে পারে। আর ভিটামিন ই অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, ইমিউন সিস্টেমও কাজ করে। তাহলে আমরা বুঝতেছি যে ভিটামিন ই এর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি ঠিক রাখা। এখন কারো যদি ভিটামিন ই ডেফিসিয়েন্সি হয় তাহলে তাদের সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যায়। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্টেড হয় আরবিসি এবং নিউরন, যার ফলে দেখা যায় যে আরবিসি সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে গেলে তাদের হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, মাইল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া। আর এই ইন্টিগ্রিটির আর তাহলে ভিটামিন ই যদি না থাকে তাহলে আমাদের এই সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাচ্ছে। আরবিসি এফেক্টেড বেশি হচ্ছে আরবিসি এবং নিউরন। আরবিসির ইন্টিগ্রিটি নষ্ট হয়ে গেলে হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করে। আর নিউরনের সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে গেলে বিশেষ করে এফেক্টেড হয় রেটিনা এবং পেরিফেরাল নার্ভও এফেক্টেড হতে পারে। রেটিনার সেলগুলো যদি এফেক্টেড হয় তাহলে রেটিনার কোনো একটা স্পেসিফিক জায়গা এফেক্টেড হইলে তখন তাদের ভিজুয়াল স্কটোমা ডেভেলপ করতে পারে। তাহলে ভিটামিন ই না থাকলে ভিজুয়াল স্কটোমা ডেভেলপ করতে পারে, হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এবং আলটিমেটলি তাদের পেরিফেরাল নিউরোপ্যাথিও ডেভেলপ করতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করলে তখন তাদের অ্যাটাক্সিয়া ডেভেলপ করবে। তাহলে ভিটামিন ই না থাকলে মাইল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাটাক্সিয়া এবং ভিজুয়াল স্কটোমা হতে পারে। এরপরে আসেন ভিটামিন কে। ভিটামিন কে দুইটা ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে K1 আর একটা হচ্ছে K2। K1 কে পাইলোকুইনোন বলা হয় আর K2 কে মেনাকুইনোন বলা হয়। এই ভিটামিন কে যখন ম্যাচুরেশন হয় তখন ওখানে কার্বক্সিলেশন রিঅ্যাকশনের দরকার হয়। আর ভিটামিন কে আমাদের 2, 7, 9, 10 এই ক্লটিং ফ্যাক্টর গুলো তৈরির জন্য কাজ করে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন। এখন আসেন ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে প্রথমে ভিটামিন বি1। ভিটামিন বি1 অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের গ্লুকোজ মেটাবলিজমের সময় যখন পাইরুভেট তৈরি হয়, ওই পাইরুভেট থেকে যখন টিসিএ সাইকেলে যাইতে লাগে তখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এই পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার জন্য ওইখানে ভিটামিন বি1 দরকার হয়। আর এছাড়াও ভিটামিন বি1 এর ট্রান্সক্রিপ্টেবলেজ অ্যাক্টিভিটি আছে। আর এছাড়াও এরা হচ্ছে ওই টিসিএস সাইকেলে আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনেট তৈরিতে কাজ করে। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখেন গ্লুকোজ থেকে মেটাবলিজম হয়ে পাইরুভেট তৈরি হচ্ছে, সেই পাইরুভেট মেটাবলিজম এর মাধ্যমে হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করতেছে। এই অ্যাসিটাইল কোয়ে ক্রেব সাইকেলে চলে যাচ্ছে, ক্রেব সাইকেলে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, তারপরে আলফা কিটোগ্লুটারেট তৈরি হচ্ছে, সাকসিনেট তৈরি হচ্ছে। তাহলে এখানে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার জন্য বি1 দরকার হয়। তাহলে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার জন্য বি1 দরকার হচ্ছে, আবার আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনেট তৈরি হওয়ার জন্য বি1 দরকার হয়। আর এই টিসিএস সাইকেলে বি1 ছাড়াও বি3 এবং বি5ও দরকার হয়। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। তাহলে কারো যদি বি1 না থাকে তাহলে তার পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে না। অ্যাসিটাইল কোয়ে তৈরি না হলে তার
টিসিএস সাইকেলে যাবে না। আর আমরা জানি যে গ্লুকোজ মেটাবলিজমের যে এটিপি গুলো তৈরি হয় এটা মূলত সবচেয়ে বেশি আসে টিসিএস সাইকেল থেকে। আর এই বি1 না থাকলে তাদের আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসারিড তৈরি হবে না। তাহলে দেখেন বি1 যদি না থাকে তাহলে কি ঘটনা ঘটতেছে, এটিসি সাইকেলে যাচ্ছে না। টিসি সাইকেলে না গেলে এই টিসি সাইকেলের যে এটিপি গুলো তৈরি হয় সেটা তৈরি হবে না। তো এই তাহলে বি1 থাকলে, বি1 যদি থাকে নর্মাল পরিমাণে, তাদের হচ্ছে টিসিএস সাইকেল ঠিক মতো হবে। আর টিসিএস সাইকেল ঠিক মতো হইলে এটিপি বেশি পরিমাণে তৈরি হবে। তাহলে যাদের বি1 থাকবে না তাদের কম পরিমাণে এটিপি তৈরি হবে। আর এটিপি তাহলে বি1 যদি না থাকে এটিপিও কম। এটিপি না থাকলে তাহলে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম যেগুলো আছে সেগুলোর হ্যাম্পার হবে, যার ফলে যাদের বি1 থাকে না তাদের এটিপি কম হয়ে যায়। এটিপি কম থাকার কারণে তাদের এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট গুলা ঠিকমতো কাজ করে না। যেমন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। আর সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ না করলে তখন বডি বডি প্রায় ধ্বংস হওয়ার অবস্থায় চলে যাবে। তাহলে এরপর পাইরুভেট থেকে বি1, পাইরুভেট যদি বি1 যদি না থাকে তাহলে পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি হবে। ল্যাকটেট, পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি হবে যদি বি1 না থাকে। আর আমরা জানি যে ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স, এটা ভেসোডাইলেটেশন করে। সুতরাং কোনো জায়গায় যদি কারো যদি বি1 না থাকে তখন তাদের ভেসোডাইলেটেশন হবে। আর ভেসোডাইলেটেশন যদি হয় তখন তাদের ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়বে। ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে। কার্ডিয়াক আউটপুট বাড়লে তখন তাদের ভলিউম ওভারলোডের মতো ফিচার এবং ভলিউম ওভারলোডের মতো ফিচার ডেভেলপ করবে, ফ্লুইড ওভারলোডের মতো ফিচার ডেভেলপ করবে, যার ফলে তাদের জেনারেলাইজড সুয়েলিং, ইডিমা এগুলো ডেভেলপ করবে। তাহলে ভিটামিন বি1 যদি থাকে তাহলে ওই নিউরোলজিক্যাল কমপ্লিকেশন গুলো হবে না, যেমন অ্যাটাক্সিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে ভিটামিন বি1 যদি না থাকে, সরি, ভিটামিন বি1 না থাকলে তাহলে তাদের এটিপি কম তৈরি হবে। এটিপি কম তৈরি হইলে তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প নষ্ট হয়ে যাবে। সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি কাজ ঠিক মতো না করে তাহলে তাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এটিপি ডিপেন্ডেন্ট যে সোডিয়াম পটাশিয়াম পাম্প এবং এটিপি ডিপেন্ডেন্ট যে আমাদের সেল সবচেয়ে বেশি এই জিনিসগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সেন্সিটিভ হচ্ছে নিউরন। তাহলে বি1 না থাকলে তাদের পেরিফেরাল নিউরন এবং সেন্ট্রাল কিছু নিউরনেরও সোডিয়াম ট্রান্সপোর্টার কাজ না করলে ওই জায়গাগুলো ড্যামেজ হবে, যার ফলে তাদের পেরিফেরাল নিউরোপ্যাথিও হতে পারে, আবার সিএনএসও সমস্যা হতে পারে। সিএনএসে যে সমস্যা হয়, কর্সাকফ সাইকোসিস ডেভেলপ করতে পারে বা ভার্নিক্স এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। আর ওইদিকে ভেসোডাইলেটেশনের কারণে যদি বি1 না থাকে অন্যদিকে ল্যাকটেট বেশি তৈরি হবে, ভেসোডাইলেটেশন হবে, যার ফলে বাইভেন্ট্রিকুলার ফেলিওর বা ফ্লুইড ওভারলোডের মতো ফিচার ডেভেলপ করতে পারে। এই ফ্লুইড ওভারলোডের মতো ফিচার ডেভেলপ করলে সেটাকে বলা হয় ওয়েট বেরিবেরি। আর এই যে নিউরোপ্যাথির ফিচার যদি ডেভেলপ করে বা ভার্নিক্স কোশাকফ সাইকোসিসের মতো ফিচার ডেভেলপ করে তাহলে সেটাকে বলা হয় ড্রাই বেরিবেরি। তাহলে ড্রাই বেরিবেরি হচ্ছে নিউরোলজিক্যাল আর ওয়েট বেরিবেরি হচ্ছে কার্ডিয়াক। এরপরে আসেন হচ্ছে ভিটামিন বি2। ভিটামিন বি2 যেটা করে, যদি ভিটামিন বি2 ডেফিসিয়েন্সি থাকে তাহলে তাদের গ্লসাইটিস হতে পারে, মানে টাঙের ইনফ্লামেশন, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হতে পারে অর্থাৎ অ্যাঙ্গেল অফ দি মাউথের ইনফ্লামেশন, আর চিলিওসিস হতে পারে অর্থাৎ লিভার ইনফ্লামেশন হতে পারে। এরপরে আসেন হচ্ছে ভিটামিন বি3। ভিটামিন বি3 যেটা, ভিটামিন বি3 ডেফিসিয়েন্সির কারণ হচ্ছে অ্যালকোহলিজম, স্মল ইন্টেস্টাইনাল ডিজিজ, হার্ট নার্ভ ডিজিজ, কার্সিনয়েড সিনড্রোম। ভিটামিন বি3 যেটা, সেটা তৈরি হওয়ার জন্য ট্রিপ্টোফ্যান দরকার হয়। ট্রিপ্টোফ্যান ব্লাডে আসলে সেখান থেকে আলটিমেটলি ভিটামিন বি3 তৈরি হয়। এই ট্রিপ্টোফ্যান যেটা, এটা থেকে আবার 5 হাইড্রক্সি ট্রিপ্টামিন তৈরি হয়।
5-হাইড্রক্সিট্রিপটামিন হচ্ছে এক ধরনের নিউরোট্রান্সমিটার যেটা কার্সিনয়েড সিনড্রোমের ক্ষেত্রে এক্সেসিভ পরিমাণে তৈরি হয়। তাহলে যাদের কার্সিনয়েড সিনড্রোম থাকবে তাদের ক্ষেত্রে বেশি পরিমাণে 5-হাইড্রক্সিট্রিপটামিন তৈরি হবে, আর এই 5-হাইড্রক্সিট্রিপটামিন তৈরি করতে যেয়ে তাদের এই ট্রিপ্টোফ্যানের পরিমাণ কমে যাবে। আর যেহেতু ভিটামিন বি3 ট্রিপ্টোফ্যান থেকে আসে, সুতরাং ট্রিপ্টোফ্যানের পরিমাণ কমে যাওয়া মানে আলটিমেটলি তাদের বি3 কমে যাওয়া, বি3 ডেফিসিয়েন্সি হয়। তারপরে কারো যদি হার্ট নার্ভ ডিজিজ থাকে, এটা এক ধরনের জেনেটিক ডিজিজ যেখানে ইন্টেস্টাইন থেকে ট্রিপ্টোফ্যান অ্যাবজর্পশন হতে পারে না। তাহলে হার্ট নার্ভ ডিজিজ যদি থাকে তাহলে তাদের ট্রিপ্টোফ্যান অ্যাবজর্পশন হবে না, আর ট্রিপ্টোফ্যান অ্যাবজর্পশন না হলে তাহলে তাদের বি3 ডেফিসিয়েন্সি হবে। তাহলে বি3 ডেফিসিয়েন্সি যদি কারো হয় তাহলে তাদের কি ডিজিজ হবে? প্যালেগ্রা হবে। প্যালেগ্রা সংক্ষেপে ডায়রিয়া, ডার্মাটাইটিস, ডিমেনশিয়া। আর বি3 ওভারডোজও হতে পারে, যদি হয় সেক্ষেত্রে হেপাটোটক্সিসিটি ডেভেলপ করতে পারে। এরপর আসেন ভিটামিন বি6। ভিটামিন বি6 ডেফিসিয়েন্সির কারণ হচ্ছে আইসোনিয়াজেড, যেটা এক ধরনের অ্যান্টিটিবি ড্রাগ, আর পেনিসিলামাইন। এগুলোর ক্ষেত্রে পেনিসিলামাইন যেটা এক ধরনের ওষুধ, যেটা একসময় রিউমাটয়েড আর্থ্রাইটিস, নেফ্রোটিক সিন্ড্রোমে ব্যবহার করা হতো, কিন্তু এখন আর ওই ডিজিজগুলোতে ইউজ করা হয় না। পেনিসিলিন ইউজ করা হয় উইলসন্স ডিজিজের ক্ষেত্রে। তাহলে কারো যদি উইলসন্স ডিজিজ পেনিসিলামাইন দ্বারা ট্রিটমেন্ট করা হয়, বা কারো যদি এক্সাজারবেশন, কারো যদি টিউবারকুলোসিস অ্যান্টিটিবি দ্বারা আইসোনিয়াজেড সহ ট্রিটমেন্ট করা হয়, তখন তাদের এই বি6 ডেফিসিয়েন্সি হবে। আর বি6 ডেফিসিয়েন্সি হলে তাদের পেরিফেরাল নিউরোপ্যাথি, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া এগুলো হতে পারে। এরপরে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে স্পাইনোবাইপিড এনকেফালোপ্যাথি, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, স্পাইনাল কর্ড সাবাগুড কম্বাইন্ড ডিজেনারেশন অফ দি স্পাইনাল কর্ড, সেরিব্রাল ম্যানিফেস্টেশন অফ টিং অ্যাট্রোফি হতে পারে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে বোন মিনারেলাইজেশন ইম্পেয়ার্ড হবে, অস্টিওমালাইসিয়া ডেভেলপ করবে। আর অতিরিক্ত ক্যালসিয়াম যদি হয় মিল্ক অ্যালকালি সিনড্রোম ডেভেলপ করবে। এক্সেস ফসফেট যদি হয় তাহলে হাইপোক্যালসিমিয়া, সেকেন্ডারি হাইপারপারাথাইরয়েডিজম হবে। ফসফেটের ডেফিসিয়েন্সির কারণ এখানে দেওয়া আছে, কারণগুলো করতে হবে। জিঙ্ক, 3 ধরনের এনজাইম তৈরিতে জিঙ্কের খুব অবদান: কার্বনিক অ্যানহাইড্রেজ, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, আর হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, অ্যালকালাইন ফসফেটেজ। অ্যাকুট জিঙ্ক ডেফিসিয়েন্সির ফিচার হচ্ছে ডায়রিয়া, মেন্টালোপ্যাথি, ময়েস্ট এক্সুডেট ডার্মাটাইটিস। তাহলে অ্যাকিউট জিঙ্ক ডেফিসিয়েন্সির ফিচার হলো ডায়রিয়া, মেন্টালোপ্যাথি, ময়েস্ট এক্সিমাটয়েড ডার্মাটাইটিস, আর হচ্ছে হেয়ার লস। ক্রনিক জিঙ্ক ডেফিসিয়েন্সি, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, অ্যালকোহলিজম, এগুলো ক্ষেত্রে হতে পারে অ্যাসিড অ্যাসোসিয়েটেড হেপাটিক ফাইব্রোসিস হতে পারে। ক্রনিক জিঙ্ক ডেফিসিয়েন্সিতে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম হবে, অ্যালকোহলিজম হবে, অ্যাসোসিয়েটেড হেপাটিক ফাইব্রোসিস হবে। ক্রনিক জিঙ্ক ডেফিসিয়েন্সি ফিচার হচ্ছে অ্যাক্রোডার্মাটাইটিস এন্টেরোপ্যাথিকা, অর্থাৎ এখানে ডায়রিয়া হবে এবং একনি হবে। ডরফিজম হতে পারে ক্রনিক জিঙ্ক ডেফিসিয়েন্সিতে, হাইপোগোনাডিজম হতে পারে। সেলেনিয়াম খুব ইম্পর্টেন্ট। গ্লুটাথাইন পারঅক্সাইডেজ এবং মনোডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে সেলেনিয়াম তৈরি হয়। তাহলে এই গ্লুটাথাইন পারঅক্সাইডেজ এবং মনোডিহাইড্রোজেনেজ এইটা তৈরিতে সেলেনিয়াম দরকার হয়। তাহলে কারো যদি সেলেনিয়াম না থাকে তাহলে তাদের এই এনজাইমগুলো ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। আমরা জানি যে আমাদের থাইরয়েড হরমোনের মধ্যে অ্যাক্টিভ ফর্ম হচ্ছে T3 আর ইনঅ্যাক্টিভ ফর্ম হচ্ছে T4। তাহলে T3 মূলত থাইরয়েড হরমোনের অ্যাক্টিভিটি দিচ্ছে আমাদের বডিতে। এখন এই T4 থেকে T3 তে কনভার্ট হওয়ার জন্য মনোডিহাইড্রোজেনেজ দরকার হয়। মনোডিহাইড্রোজেনেজ T4 থেকে T3 তে কনভার্ট হওয়ার জন্য, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে আসার জন্য মনোডিহাইড্রোজেনেজ দরকার হয়। তাহলে কারো সেলেনিয়াম না থাকলে তার মনোডিহাইড্রোজেনেজ কম থাকবে। মনোডিহাইড্রোজেনেজ কম থাকলে তার T4 থেকে T3 তে কনভার্সন হবে না, যার ফলে হাইপোথাইরয়েডিজম ফিচার হবে। এছাড়াও কার্ডিওমায়োপ্যাথি, মায়োপ্যাথি এই ধরনের ফিচার হতে পারে। এক্সেসিভ সেলেনিয়ামে হার্ট ডিজিজ হতে পারে। কপার, আমরা জানি যে আরবিসির হিমোগ্লোবিন তৈরি করার জন্য আয়রন লাগে, কপার লাগে, কপার লাগে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি হলে যেরকম মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হবে,
ঠিক একইভাবে কপার ডেফিসিয়েন্সি হলে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া হবে। এছাড়া নিউট্রোপেনিয়া, গ্রোথ রিটার্ডেশন, স্কেলেটাল রেটিফিকেশন, ডার্মাটোসিস এগুলো হতে পারে। এরপরে আসেন এনভায়রনমেন্টাল ডিজিজ। এনভায়রনমেন্টাল ডিজিজ স্মোকিং করতে হবে। স্মোকিং আমরা জানি যে লাং ক্যান্সার, সিওপিডি এগুলোতে স্মোকিং জন্য হয়। এছাড়াও স্মোকিং এর জন্য অন্য ক্যান্সার হতে পারে, যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, যেমন নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, তারপর হচ্ছে জিআইটি বিভিন্ন ক্যান্সার, প্যানক্রিয়াস, ব্লাডার, কিডনি ক্যান্সার। আর এছাড়াও স্মোকিং এর ফলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, পেপটিক আলসার ডিজিজ এগুলো হওয়ার পসিবিলিটি বাড়ে। রেডিয়েশন করতে হবে। রেডিয়েশনের দুই ধরনের খারাপ ইফেক্ট আছে। একটা হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট, যেটাকে ডিটারমিনিস্টিক ইফেক্ট বলে, আর একটা হচ্ছে ডিলেড ইফেক্ট, যেটা কয়েক বছর পরে হয়, এটাকে স্টকিস্টিক ইফেক্ট বলে। তো ইমিডিয়েট ইফেক্ট যেটা ডিটারমিনিস্টিক ইফেক্ট, সেখানে যেটা হয়, এই ইমিডিয়েট ইফেক্টটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট। ডোজ যত বেশি হবে এই ডিটারমিনিস্টিক ইফেক্ট গুলো তত বেশি হবে, অর্থাৎ ইমিডিয়েট ইফেক্ট গুলো তত বেশি হবে। তো প্রথমে আমাদের ল্যাবাইল সেল যেগুলো আছে, অর্থাৎ যেগুলো অ্যাক্টিভলি ডিভাইড করে যে সেলগুলা, সেই সেলগুলোকে এফেক্ট করবে, যেমন জিআইটি মিউকোসার সেল বা বোন ম্যারো সেল। রেডিয়েশন যদি দেওয়া হয় তাহলে এইগুলোতে এফেক্ট করবে। জিআইটি মিউকোসা যদি এফেক্টেড হয় তখন আলটিমেটলি তার ডায়রিয়া হবে, ভমিটিং হবে। আর তাদের যদি জিআইটি মিউকোসা সেলগুলো ড্যামেজ হয় তখন ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াগুলো সহজেই ব্লাডে চলে আসতে পারে, যার ফলে তাদের সেপ্টিসেমিয়া বা সেপটিক শক এগুলো হতে পারে। এরপরে বোন ম্যারোতে এফেকশন করতে পারে। বোন ম্যারোতে যদি এফেক্ট করে তাহলে তাদের সেল ব্লাড সেল প্রোডাকশন কমে যাবে, বিশেষ করে লিম্ফোসাইট ডিপ্লেশন হয়, অর্থাৎ লিম্ফোসাইটের পরিমাণ কমে যায়। তাহলে বোন ম্যারো ইনজুরি হলে লিম্ফোসাইট ডিপ্লেশন, ম্যারো অ্যাপ্লাসিয়া এগুলো হবে। আর জিআইটি টক্সিসিটি হলে প্রোফাউন্ড ডায়রিয়া, ভমিটিং, ডিহাইড্রেশন, সেপসিস এগুলো হতে পারে। আর গোনাডের ক্ষেত্রে পার্মানেন্ট বা টেম্পোরারি স্টেরিলিটি হতে পারে, চোখে ক্যাটারাক্ট হতে পারে, স্কিনে বার্ন হতে পারে, লাংসে অ্যাকুট ইনফ্লামেটরি রিঅ্যাকশনস বা পালমোনারি ফাইব্রোসিস এগুলো হতে পারে, সিএনএস এ পার্মানেন্ট নিউরোলজিক্যাল ড্যামেজ হতে পারে, লোকাল বোন নেক্রোসিস হতে পারে, লিম্ফেটিক ফাইব্রোসিস হতে পারে। স্টকিস্টিক ইফেক্ট যেটা যেটা অনেক দিন কয়েক বছর পরে হয়, সেটাকে স্টকিস্টিক ইফেক্ট বলা হচ্ছে। যেমন সলিড টিউমার, যেটা এটা প্রায় 10 থেকে 20 বছর পরে হয়। আর লিউকেমিয়া যেটা, এটা 2 থেকে 4 বছর পরে লিউকেমিয়া হতে পারে। লিউকেমিয়া মানে লিউকেমিয়া লিকুইড কম সময়ের মধ্যে হয়, 2 থেকে 4 বছর পরে লিউকেমিয়া হতে পারে। আর সলিড টিউমার হতে 10 থেকে 20 বছর সময় লাগতে পারে। এরপর অবেসিটি কমপ্লিকেশন খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যদি কোনো মেল পেশেন্ট অবেজ হয় তাতে কলোরেক্টাল ক্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি। আর কোনো ফিমেল পেশেন্ট যদি অবেজ হয় তাহলে তাদের গল ব্লাডার, biliary ট্র্যাক্ট, ব্রেস্ট, এন্ডোমেট্রিয়াম এবং সার্ভিক্সের ক্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি। তাহলে এটা মনে রাখতে হবে। আর এছাড়াও অবেসিটির অনেক কমপ্লিকেশন আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেটাবলিক সিনড্রোম। অবেজ পেশেন্টদের মেটাবলিক সিনড্রোম হয়। টাইপ 2 ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া, করোনারি হার্ট ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিক কমপ্লিকেশন এগুলো হয়। আর আমরা তো জানি যে ওবেসিটি হচ্ছে বিএমআই যদি 30 বা তার বেশি হয় সেটা হচ্ছে অবেস, আর যদি 25 বা তার বেশি হয় সেটা হচ্ছে ওভারওয়েট, আর 25 এর নিচে থাকলে সেটা হচ্ছে নরমাল, আর যদি 40 এর উপরে হয় তাহলে মরবিডলি অবেস।
তাহলে 30-এর উপরে গেলে অবেস আর 40-এর উপরে গেলে মরবিড ওবেসিটি। অবশ্য এশিয়ানদের ক্ষেত্রে এই ওবেসিটির সংখ্যা কিন্তু একটু ডিফারেন্ট। এশিয়ানদের ক্ষেত্রে বলা হয় 28-এর উপরে গেলে সেটাই হচ্ছে অবেস। এরপরে আরেকটা জিনিস দেখেন, রিফিডিং সিনড্রোম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোনো একজন মানুষ যদি অনেকদিন ধরে স্টারভেশনে থাকে, তাহলে তাহলে তাদের ব্লাড গ্লুকোজের কনসেন্ট্রেশন কমে যায়। আর আমরা জানি যে আমাদের ইনসুলিন সিক্রেট যেটা হয়, এটা হচ্ছে ব্লাড গ্লুকোজের স্টিমুলাসে ইনসুলিন সিক্রেট হয়। অর্থাৎ কারো যদি ব্লাড গ্লুকোজ লেভেল বেশি থাকে তার ইনসুলিন বেশি পরিমাণে রিলিজ হবে, কারো ব্লাড গ্লুকোজ কম থাকলে তার কম পরিমাণে ইনসুলিন সিক্রেট হবে। তাহলে যিনি অনেকদিন ধরে স্টারভেশনে আছেন তার ব্লাড গ্লুকোজ লেভেল কমে গেলে তখন ওনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশনও কমে যায়। তো এখন এই মানুষটা যার হচ্ছে ইনসুলিন লেভেল কম এবং ব্লাড গ্লুকোজ লেভেলও কম, এই মানুষটাকে যদি হঠাৎ করে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে হঠাৎ করে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে ইনসুলিন সিক্রেট হবে। আর এই ইনসুলিন তখন এই গ্লুকোজ গুলাকে বডির বিভিন্ন সেলের মধ্যে ঢুকাইতে থাকবে। আর ইনসুলিন গ্লুকোজকে যখন সেলের ভিতরে ঢুকাইতে থাকবে তখন এই গ্লুকোজের পাশাপাশি অন্যান্য ইলেকট্রোলাইট গুলাও সেলের মধ্যে ঢুকাইতে থাকে, যেমন পটাশিয়ামকে ঢুকায়, ফসফেটকে ঢুকায়, ম্যাগনেসিয়ামকে ঢুকায়। যা তাহলে এই ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো যখন সেলের ভিতরে ঢুকে যাচ্ছে গ্লুকোজের পাশাপাশি, তখন এই এই মিনারেলস গুলার ব্লাড লেভেল কমে যায়। ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের ব্লাড লেভেল কমে যায়, যার ফলে তাদের হাইপোফসফেটেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া এগুলো ডেভেলপ করতে পারে। আর আমরা জানি যে হাইপোক্যালেমিয়া যদি ডেভেলপ করে তাহলে পেশেন্টের হঠাৎ করে অ্যারিথমিয়া ডেভেলপ করে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট মারাও যাইতে পারে। তাহলে এই এটাকে রিফিডিং সিনড্রোম বলা হচ্ছে। তাহলে এটা থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে, কেউ যদি অনেকদিন ধরে স্টারভেশনে থাকে তাহলে তাকে হঠাৎ করে বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না, আস্তে 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 খাবার দিতে হবে এবং তাকে হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলা দিতে পারলে তার এই রিফিডিং সিনড্রোম থেকে সে বাঁচতে পারে। হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের রেসপন্স, ফোর ফেজের রেসপন্স, এটা একটু করতে পারলে ভালো, হঠাৎ পরীক্ষায় চলে আসতে পারে। এরপরে আমাদের ডেভিডসনের প্রথম চ্যাপ্টার যেটা ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দুটো তিনটা চারটা কোশ্চেন আসতে পারে এখান থেকে। তো এটা ডেভিডসনের 2 নাম্বার পেজে শুরুতে ইন্ট্রোডাকশনে যেটা দেওয়া আছে যে 21st সেঞ্চুরির একজন ফিজিশিয়ানের কি কি কোয়ালিটি থাকতে হবে। তো সেটা আমাদের লেকচার শিটে নোট করে সংক্ষেপে দেওয়া আছে যে কোয়ালিটিস অফ এ ফিজিশিয়ান ইন দ্য 21st সেঞ্চুরি। এক নম্বরে দেওয়া আছে যে কম্প্রিহেন্সিভ নলেজ অফ বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল সায়েন্স। তাহলে এই শতাব্দীর একজন ফিজিশিয়ানের যেটা থাকতে হবে যে বেসিক এবং ক্লিনিক্যাল সায়েন্সের কম্প্রিহেন্সিভ নলেজ থাকতে হবে। অর্থাৎ বেসিক সায়েন্স এবং ক্লিনিক্যাল সায়েন্স সে এমনভাবে আত্মস্থ করবে যেন সেটা তার মনের ভিতরে গেঁথে থাকবে এবং সে সেটার স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করতে হবে। যখনই যেটা সামনে আসবে, যদি এই নলেজগুলো কাজে লাগানোর দরকার হয় সে পুরোপুরিভাবে কাজে লাগাইতে পারবে, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ নলেজ। তারপরে কমিউনিকেশন স্কিল অনেক ভালো হইতে হবে। যেই কমিউনিকেশন স্কিল আমাদের মধ্যে ডেফিসিয়েন্সি থাকার কারণে আমাদের অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে, তো এই কমিউনিকেশন স্কিল যেটা, সেটা হচ্ছে ডক্টর টু ডক্টর এবং ডক্টর টু পেশেন্ট দুটাই হচ্ছে ভালো কমিউনিকেশন থাকতে হবে। তারপরে প্রসিডিউর পারফর্ম করার মতো এবিলিটি থাকতে হবে, তাহলে এবিলিটি টু পারফর্ম প্রসিডিউরস। তারপরে একটা টিম ওয়ার্ক হিসাবে কাজ করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। এরপরে ইথিক্যাল বিহেভিয়ার দেখাবে, ইথিক্যাল এবং প্রফেশনাল বিহেভিয়ার দেখাবে। তাহলে হচ্ছে কম্প্রিহেন্সিভ নলেজ অফ দি বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল সায়েন্স থাকতে হবে, গুড কমিউনিকেশনের স্কিল থাকতে হবে, প্রসিডিউর পারফর্ম করার এবিলিটি থাকতে হবে, টিম ওয়ার্ক হিসাবে ইফেক্টিভলি কাজ করার মতো ক্যাপাসিটি থাকতে হবে, ইথিক্যাল বিহেভিয়ার এবং প্রফেশনাল বিহেভিয়ার করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। তাহলে এই শতাব্দীর একজন ফিজিশিয়ানের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। তারপরে
আহ, তারপরে ওই ওই পেজেই ডায়াগনস্টিক ইররের প্রবলেম কি কি ফেস করতে হয় সেটার একটা বক্স দেওয়া আছে। এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। এই তাহলে রুট কজেস অফ ডায়াগনস্টিক ইরর্স, রুট কজেস অফ ডায়াগনস্টিক ইরর্স যেটা দেওয়া আছে এটাকে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নো ফল্ট সিস্টেম ইরর, আর হচ্ছে হিউম্যান কগনিটিভ ইরর। তাহলে হচ্ছে নো ফল্ট সিস্টেম ইরর এবং হিউম্যান কগনিটিভ ইরর। নো ফল্ট মানে এখানে হচ্ছে ফিজিশিয়ানের কোনো ভুল নাই। যেমন যদি এরকম হয় যে একটা ডিজিজ খুব আনকমন একটা প্রেজেন্টেশন নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করলো এবং আপনি সেই প্রেজেন্টেশনটা এতই আনকমন যে এর আগে হয়তো আপনি কখনো দেখেন এবং সেই কারণে আপনি সেটা ডায়াগনোসিস মিস করলেন, তাহলে এখানে এখানে আপনার কোনো ভুল নাই। তারপরে মিসিং ইনফরমেশন, যে ইনফরমেশন গুলো থাকার কথা ছিল সেই ইনফরমেশন গুলো হচ্ছে যদি মিসিং থাকে তাহলে হচ্ছে এটা এবং এই ইনফরমেশন মিসিং থাকার কারণে যদি ডায়াগনোসিস ভুল হয় এক্ষেত্রে আপনার কোনো মানে দায়িত্ব নেই আর কি, সেটা আপনার কোনো ফল্ট না। তাহলে ভুল ডায়াগনোসিস হওয়ার একটা ইয়ে হচ্ছে আপনার কোনো ভুল না থাকার সত্ত্বেও, নো ফল্ট থাকা সত্ত্বেও আপনার ভুল ডায়াগনোসিস হতে পারে। সেটা দুইটা কারণে, একটা হচ্ছে আনইউজুয়াল প্রেজেন্টেশন নিয়ে যদি প্রেজেন্ট করে, আর যদি মিসিং ইনফরমেশন থাকে, ইনফরমেশন যদি মিস থাকে। আরেক গ্রুপে ভাগ করা হয়েছে যে সিস্টেম ইরর। সিস্টেম ইরর এর কারণে হচ্ছে ভুল ডায়াগনোসিস হতে পারে। একটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ডায়াগনস্টিক সাপোর্ট। ডায়াগনস্টিক সাপোর্ট যদি ইনঅ্যাডিকুয়েট হয়, যে ডায়াগনোসিস করার জন্য যেই সাপোর্টগুলো লাগবে, যেই ইনভেস্টিগেশনগুলো লাগবে, সব ইনভেস্টিগেশন হয়তো অ্যাভেলেবল না। অথবা দেখা গেল যে একটা মানে এমন একটা ইনভেস্টিগেশন দরকার যে ইনভেস্টিগেশন গুলো আপনার ওইখানে নাই, ওই সেন্টারে নাই, কোথাও করাইতে পারতেছেন না, এর ফলে ডায়াগনোসিস ভুল হয়ে গেল, তাহলে সেটা সিস্টেম ইররের মধ্যে পড়ে যাবে। তারপরে হচ্ছে রেজাল্ট, মানে টেস্ট করানো হয়েছে কিন্তু টেস্টের রেজাল্ট অ্যাভেলেবল হয়নি, সেই কারণে যদি ডায়াগনোসিস ভুল হয় তাহলে সেটা সিস্টেমের ইরর। তারপরে ইরর প্রন প্রসেস, প্রসেসটাই যদি হচ্ছে ভুল প্রসেস করা থাকে এবং সেই কারণে যদি ডায়াগনোসিস ভুল হয়। তারপরে ইনএক্সপেরিয়েন্সড স্টাফ দিয়ে হয়তো কাজ করানো হচ্ছে, যে স্টাফ হয়তো জিনিসগুলো ঠিকমতো হ্যান্ডেল করতে পারতেছে না, সেই কারণে যদি ডায়াগনোসিস ভুল হয় তাহলে সেটা হচ্ছে সিস্টেম এররের মধ্যে পড়বে। তারপরে কোর টিম কমিউনিকেশন, টিমের মধ্যে কমিউনিকেশন যদি ঠিকঠাক মতো না হয় এবং এবং সেই কারণে যদি ডায়াগনোসিস ভুল হয় তাহলে সেটা সিস্টেম এররের মধ্যে পড়বে। তাহলে ভুল ডায়াগনোসিসের সিস্টেম ইরর, যেটা সিস্টেম ইররের মাধ্যমে ভুল ডায়াগনোসিস হতে পারে। সিস্টেম ইরর এর মধ্যে যে জিনিসগুলো পড়বে সেগুলো একটু মনে রাখবেন, যে ডায়াগনস্টিক সাপোর্ট যদি ইনঅ্যাডিকুয়েট হয়, কোর টিম কমিউনিকেশন যদি হয়, যদি রেজাল্টগুলো অ্যাভেলেবল ঠিক মতো না হয়, ইরর প্রন প্রসেস যদি হয় এবং ইনএক্সপিরিয়েন্স স্টাফ যদি কাজ করে। আরেকটা হইতে পারে যে ডাক্তারের নিজস্ব ভুল, যে হিউম্যান কগনিটিভ ইরর। কিভাবে হইতে পারে, যে ইনঅ্যাডিকুয়েট ডাটা গেদারিং, সবগুলো ডাটাই ডাক্তারের কাছে হচ্ছে অ্যাভেলেবল আছে কিন্তু ওই ডাটাগুলোকে কম্পাইল করে যে একটা ডিসিশনে পৌঁছানো, সেই সঠিক ডিসিশনে যদি উনি পৌঁছাইতে না পারেন তাহলে এটা ওনার ফল্ট, তাহলে এটা ওনার নিজস্ব দায়িত্ব, সেটা হচ্ছে হিউম্যান কগনিটিভ ইরর। তারপর ইরর্স ইন রিজনিং, এবং ওই ডাটাগুলোকে কম্পাইল করে উনি হচ্ছে সেটার যুক্তি তর্ক নিজের মধ্যে সেট করে একটা সঠিক ডায়াগনোসিসে পৌঁছাইতে পারলেন না, সঠিকভাবে রিজনিং করতে পারলেন না, তাহলে এটা হচ্ছে ওনার ফল্ট হিসেবে পড়বে। তাহলে হিউম্যান কগনিটিভ এর মধ্যে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ডাটা গেদারিং করতে না পারা, আর একটা হচ্ছে রিজনিং করতে না পারা, অর্থাৎ যুক্তি তর্ক দিয়ে জিনিসটাকে একটা সঠিক ফর্মে পৌঁছাতে না পারার, যেটা ব্যর্থতা ডাক্তারের নিজের উপরে পড়বে। তাহলে ভুল ডায়াগনোসিসকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নো ফল্ট, সিস্টেম ইরর, আর হচ্ছে হিউম্যান কগনিটিভ ইরর। নো ফল্ট যেটা, সেখানে হচ্ছে এখানে ডাক্তারের কোনো ভুল না। যদি এরকম হয় যে এমন একটা ডিজিজ খুব আনকমন প্রেজেন্টেশন নিয়ে আসছে যেটা ডাক্তার মিস করলো, এটা তাহলে ডাক্তারের ভুল না।
অথবা এরকম হইলো যে যে ইনফরমেশনগুলা পেশেন্টের দেওয়ার কথা ছিল বা যে ইনফরমেশনগুলা বিভিন্ন জায়গা থেকে আসার কথা ছিল, এর মধ্যে কোনো একটা ইনফরমেশন ভুলভাবে আসলো বা মিস হয়ে গেল, তাহলে সেটা সেই ভুলটা ডাক্তারের না, এটা হচ্ছে নো ফল্ট হিসেবে পড়বে। এরপরে সিস্টেম এরর, ইনঅ্যাডিকুয়েট ডায়াগনস্টিক সাপোর্ট যদি থাকে, রেজাল্টগুলো যদি অ্যাভেলেবল না হয়, এরর প্রোন প্রসেস যদি হয়, ইনএক্সপিরিয়েন্স স্টাফ যদি কাজ করে, পুর টিম কমিউনিকেশন যদি হয় এবং যার কারণে যদি ভুল হয়, সেটা হচ্ছে সিস্টেম এররের মধ্যে পড়বে। আর ডাক্তারের নিজস্ব ভুল যেটা হিউম্যান কগনিটিভ এরর, এটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ডাটা গ্যাদারিং যদি করে, ইনঅ্যাডিকুয়েট ডাটা গ্যাদারিং অথবা রিজনিং এ যদি ঠিক মতো করতে না পারে। এরপরে আসেন যে হচ্ছে আরেকটা বক্স, এটা খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট বক্স এই চ্যাপ্টারের মধ্যে, যে ক্লিনিক্যাল রিজনিং করতে ভুল করার কি কি কারণ থাকতে পারে। মানে ক্লিনিক্যাল রিজনিং করতে ভুল যে কারণগুলো হতে পারে। ক্লিনিক্যাল রিজনিং জিনিসটা কি? এটা হচ্ছে যে কোনো একটা ক্লিনিক্যাল ডিসিশন পৌঁছানোর জন্য, কোনো একটা ক্লিনিক্যাল ডিসিশনে পৌঁছানোর জন্য চিন্তা ভাবনা, যুক্তি তর্ক করে এবং হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন রিপোর্টগুলোকে ইন্টারমিংলিং করে একটা ক্লিনিক্যাল ডিসিশনে পৌঁছাইতে পারা এবং ওই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করে একটা সঠিক ক্লিনিক্যাল ডিসিশন বা সঠিক ডায়াগনোসিসে পৌঁছাইতে পারাই হচ্ছে ক্লিনিক্যাল রিজনিং। তো এই ক্লিনিক্যাল রিজনিং এর ভুল হইতে পারে অনেক সময়। সেই ভুলগুলো কি কি কারণে হইতে পারে সেটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে এই বক্সে। সেই ভাগগুলো কি কি? একটা হচ্ছে নলেজ গ্যাপ, আর একটা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন অফ ডায়াগনস্টিক টেস্ট, নলেজ গ্যাপ, মিস ইন্টারপ্রিটেশন অফ ডায়াগনস্টিক টেস্ট, আর একটা হচ্ছে কগনিটিভ বায়াস। নলেজ গ্যাপ, মিস ইন্টারপ্রিটেশন অফ ডায়াগনস্টিক টেস্ট, আর হচ্ছে কগনিটিভ বায়াস। নলেজ গ্যাপ জিনিসটা কি? এটা হচ্ছে এরকম, যেরকম একটা উদাহরণ এখানে দেওয়া আছে, যে ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন নিয়ে। তাহলে রাইট হাইপোকন্ড্রিয়াক পেইনের কারণ, রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন নিয়ে আসলে আমাদের একটা আসে যে গল ব্লাডার বা হচ্ছে বাইল ডাক্ট থেকে অরিজিন কিনা। তো পেশেন্টের যদি এরকম হিস্ট্রি হয় যে রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন, এটা হচ্ছে কোলিকি পেইন এবং এটা হচ্ছে ইন্টারমিটেন্ট কোলিকি পেইন এবং পেশেন্টের সাথে ফ্লাকচুয়েটিং জন্ডিস আছে, তাহলে হচ্ছে অবশ্যই আমাদের মাথায় একটা ডায়াগনোসিস আছে যে হচ্ছে কোলোডেকোলিথিয়াসিস কিনা। এখন যদি এরকম হিস্ট্রি নিয়ে এই পেশেন্ট প্রেজেন্ট করে এবং একই সাথে এই পেশেন্ট যদি এটা বলে যে তার এখন থেকে 10-15 বছর আগেই কোলেসিস্টেক্টমি করা, গল ব্লাডার ফেলে দেওয়া আছে, তাহলেও কি তার ডায়াগনোসিস কোলোডেকোলিথিয়াসিস হবে কিনা? এখন অনেক ডাক্তারের মাথায় এরকম চিন্তা ভাবনা থাকতে পারে যে গল ব্লাডারের মানে বাইল ডাক্টের যে স্টোন, এই স্টোনটা বাইল ডাক্টে ফর্মেশন হয় না, এটা গল ব্লাডার থেকে ফর্মেশন হয় এবং গল ব্লাডার থেকে পরে বাইল ডাক্টে এসে বাইল ডাক্ট অবস্ট্রাকশন করে। অনেকের ধারণা এরকম থাকতে পারে, কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে যে গল ব্লাডারে স্টোন তো ফর্মেশন হয়, আবার বাইল ডাক্টেও স্টোন ফর্মেশন হতে পারে। অর্থাৎ কারো যদি গল ব্লাডার না থাকে তাদের ক্ষেত্রে বাইল ডাক্টেও স্টোন ফর্মেশন হতে পারে। তো ওই পেশেন্ট, যে পেশেন্টের উদাহরণ আমরা দিলাম যে যার গল ব্লাডার কেটে ফেলে আসছে আরো অনেক আগে, এই পেশেন্টটা যদি বাইল ডাক্ট অবস্ট্রাকশনের ফিচারগুলো নিয়ে আসে, তাহলে কারো যদি এরকম জানা না থাকে যে বাইল ডাক্টেও স্টোন ফর্মেশন হতে পারে, তখন উনি হচ্ছে ডায়াগনোসিস ভুল করে ফেলতে পারেন। এটা হচ্ছে নলেজ গ্যাপ। এরপরে হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন অফ ডায়াগনস্টিক টেস্ট। ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো যে ধরেন রাইট সাইডেড হেমিপ্লেজিয়া নিয়ে আসলো, আপনি আপনার ক্লিনিক্যালি সাসপেক্ট করলেন যে তার হচ্ছে স্ট্রোক হয়েছে। এরপরে আপনি তার সিটি স্ক্যান করলেন বা এমআরআই করলেন, কিন্তু সিটি স্ক্যান বা এমআরআই কোনো ইনফেকশনের পাওয়া গেল না, চিহ্ন পাওয়া গেল না ব্রেনে।
তো তখন কারো যদি জানা না থাকে যে সিটি স্ক্যান বা এমআরআই যদি খুব আর্লি আমরা করি, যে স্ট্রোক ডেভেলপ করার 6 ঘন্টার মধ্যে যদি করি, তাহলে তার সিটি স্ক্যান বা এমআরআই নর্মাল আসতে পারে। বা ছোট সাইজের যদি স্ট্রোক হয়, তাহলে সেটা তার সিটি স্ক্যানে নর্মাল আসতে পারে। এটা যদি আমাদের জানা না থাকে, তাহলে কিন্তু সেটা ভুল হইতে পারে। তাহলে ওই যে টেস্ট যেটা করলাম, ওই টেস্টে দেখা গেল যে হচ্ছে স্ট্রোক ডেভেলপ করার 6 ঘন্টার মধ্যেই আমি ইমেজিং করার কারণে আমার হচ্ছে ইমেজিং নর্মাল আসলো। তাহলে কেউ যদি ইন্টারপ্রেট করে যে এই তার ইমেজিং যেহেতু নর্মাল আসছে, সুতরাং তার স্ট্রোক হয়নি, তাহলে সেটা কিন্তু ভুল হবে। তাহলে এটা হচ্ছে ক্লিনিক্যাল রিজনিং ভুল হওয়ার একটা কারণ হতে পারে, যে ডায়াগনস্টিক টেস্টের মিস ইন্টারপ্রিটেশন। তাহলে এই ক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআই নর্মাল আসা সত্ত্বেও তার কিন্তু স্ট্রোক ডায়াগনোসিস করতে হবে। এরপরে কগনিটিভ বায়াস। কগনিটিভ বায়াস এটা হচ্ছে এটা নিজেদের ভুলের কারণে। যেমন ধরেন যে এরকম আমাদের বিভিন্ন হসপিটালে কতগুলা ক্লিনিক থাকে, যে যেমন হচ্ছে এসএল ক্লিনিক থাকে বা থাইরয়েড ক্লিনিক থাকে, এরকম বিভিন্ন ক্লিনিক থাকে, যে ক্লিনিকের কাজ হচ্ছে যে ওই সিলেক্টিভ পেশেন্টগুলাই সেখানে আসে এবং তাদের ফলো আপ করে তাদের ট্রিটমেন্ট ইন্টেন্সিফাই করা হয় বা কোনো ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট ডেভেলপ করছে কিনা সেটা দেখা হয়। তো এখন যদি এরকম হয়, ধরেন একটা এসএলই পেশেন্টেরই উদাহরণ দিই, যে একটা এসএলই ক্লিনিকে একজন পেশেন্ট এসএলই হিসাবে ডায়াগনোস, যিনি হচ্ছে এসএলই ক্লিনিকে ফলো আপে আসেন। এখন এসএলই ক্লিনিকে যে ডাক্তাররা বসে, তারা কিন্তু ওই তার ডায়াগনোসিস নিয়ে রিকনসিডার করা তাদের মাথায় থাকে না। তাদের মাথায় থাকে যে এই আজকের দিনে যে রোগীরা আসবে সবাই এসএলই রোগী, শুধুমাত্র আমি হচ্ছে তাদের নতুন কোনো কমপ্লেন ডেভেলপ করলো কিনা বা কোনো ওষুধের কোনো সাইড এফেক্ট ডেভেলপ করলো কিনা, এগুলা নিয়ে আমি দেখবো, বা পেশেন্টের পরবর্তীতে ফলো আপে কখন আসবে, এইগুলা নিয়ে হচ্ছে আমি দেখবো। এইভাবে তার হচ্ছে হিসাব থাকে। এখন যদি এরকম হয় যে ওই পেশেন্টটাকে ভুলভাবে ডায়াগনোসিস করে তাকে ভুলভাবে এসএলই হিসাবে লেভেল করে ওই ক্লিনিকে এসএলই ক্লিনিকে পাঠানো হয়েছিল, এবং এরপরে ওই এসএলই ক্লিনিকে যতজন ডাক্তার দেখছে তাকে আর ওইভাবে রি-ইভ্যালুয়েট করেনি যে আসলেই তার এসএলই কিনা। রি-ইভ্যালুয়েট না করে তাকে ওই গতানুগতিক ভাবে ফলো আপ দিয়ে যাচ্ছে। তো এরকম ফ্রেম যদি থাকে যে কোনো একটা ডায়াগনোসিস করা হইলো, এরপরে ওই ডায়াগনোস পেশেন্টকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেফার করা হইলো এবং এরপরে ওইখানে ওই পেশেন্ট এইভাবে নিয়মিতভাবে ফলো আপে থাকে, তাহলে ওইখানকার ডাক্তাররা যদি এই ডায়াগনোসিস রিকনসিডার বা এটা নিয়ে চিন্তা ভাবনা ঠিক মতো ভাবে না করে, তাহলে এই ভুল ডায়াগনোসিসটাই হচ্ছে তার থেকে যাবে। এটাকে বলা হয় ফ্রেমিং ইফেক্ট বা হচ্ছে কগনিটিভ বায়াস। তাহলে এই ক্ষেত্রগুলোতে আমাদের হচ্ছে সাবধান হতে হবে যাতে ভুল ডায়াগনোসিস থেকেই না যায়। তাহলে আমাদের এই ক্লিনিক্যাল রিজনিং এর ইরর হচ্ছে 3 ভাবে হতে পারে। একটা হচ্ছে নলেজ গ্যাপের মাধ্যমে হতে পারে, আর একটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের মিস ইন্টারপ্রিটেশনের মাধ্যমে হতে পারে, আর একটা হচ্ছে কগনিটিভ বায়াসের মাধ্যমে হতে পারে। তাহলে এই 3 ধরনের জিনিস আমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এরপরে এখানেও ডায়াগনস্টিক ইরর ওইটাই দেওয়া আছে যে 3টা মেইন রিজন। এরপরে আসেন ক্লিনিক্যাল রিজনিং। ক্লিনিক্যাল রিজনিং আমরা আগেই বললাম যে ক্লিনিক্যাল রিজনিং হচ্ছে যে কোনো একটা পেশেন্ট আসার পরে ওই পেশেন্টের হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন করার পরে এই সবগুলা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা, থিঙ্কিং করা এবং সবগুলার হিসাব নিকাশ করে এবং ইন্টারমিংলিং করে একটা সঠিক ডায়াগনোসিসে পৌঁছানো বা সঠিক ক্লিনিক্যাল ডিসিশন নেওয়া, এবং সঠিক ডায়াগনোসিস করার পরে সেটার কি কি ট্রিটমেন্ট অপশন হইতে পারে সেই অপশনগুলো মনে মনে সিলেক্ট করা এবং সেইগুলা নিয়ে পেশেন্টের সাথে ডিসকাস করা এবং ওই অনুযায়ী পেশেন্টের জন্য সবচেয়ে ভালো ট্রিটমেন্ট অপশন কোনটা হয় সেটা ঠিক করা, এই সবগুলাকে একত্রিত বলা হচ্ছে যে ক্লিনিক্যাল ডিসিশন। এই প্রসেসটাই হচ্ছে ক্লিনিক্যাল ডিসিশন। তাহলে
এই ক্লিনিক্যাল ডিসিশনের জন্য, ক্লিনিক্যাল ডিসিশনে পৌঁছানোর জন্য কতগুলো এলিমেন্টস আছে, এই এলিমেন্টস গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে পেশেন্ট আসার পরে তার হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। তাহলে হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করতে গেলে তাহলে আমার হিস্ট্রি নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন সঠিকভাবে করার ক্যাপাসিটি থাকতে হবে, বা এই জিনিসগুলো আমার জানা থাকতে হবে, সেগুলোকে বলা হচ্ছে ক্লিনিক্যাল স্কিল। তাহলে এই ক্লিনিক্যাল স্কিল থাকতে হবে এবং সেই অনুযায়ী আমার হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন ভালোভাবে করতে হবে। এরপরে সেই অনুযায়ী আমার হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট বা ইনভেস্টিগেশন গুলো পেশেন্টকে দিতে হবে। সেই ইনভেস্টিগেশন গুলো পেশেন্ট করার পরে আমার কগনিটিভ বায়াস এবং হিউম্যান ফ্যাক্টরস যেগুলো আছে সেগুলো নিয়ে মানে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই যে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন রিপোর্ট এবং কগনিটিভ বায়াস কি কি হইতে পারে সেগুলো মাথায় রেখে, হিউম্যান ফ্যাক্টরস কি কি হইতে পারে সেগুলো মাথায় রেখে আমার চিন্তা ভাবনা করতে হবে, থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং। এবং এই চিন্তা ভাবনা করার পরে আমরা হচ্ছে দেখবো যে ওই পেশেন্টের যে ডায়াগনোসিস হইলো সেই ডায়াগনোসিসের উপরে ভিত্তি করে তার ট্রিটমেন্টের জন্য কি কি এভিডেন্স আছে, কি কি এভিডেন্স বেসড কি কি ট্রিটমেন্ট অপশন এই পেশেন্টের জন্য আছে, এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে পেশেন্টের সাথে ডিসকাস করব, শেয়ার করব, এবং শেয়ার করার পরে আলটিমেটলি একটা ফাইনাল ডিসিশনে আসবো। এই টোটাল এই প্রসেসটাকেই তখন বলা হচ্ছে ক্লিনিক্যাল রিজনিং। তাহলে প্রথমে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন করব, ওই অনুযায়ী পেশেন্টকে অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন করতে দেবো, এবং ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে ওই যে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস এর উপরে এবং রিপোর্টের উপরে ভিত্তি করে আমরা মাথায় রাখবো যে হচ্ছে কগনিটিভ বায়াস, হিউম্যান ফ্যাক্টরস কি কি থাকতে পারে, এইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং। এরপরে আমরা দেখবো যে এই পেশেন্টের ট্রিটমেন্ট অপশন, এভিডেন্স বেসড ট্রিটমেন্ট অপশন কি কি আছে, এইগুলা খুঁজে বের করবো, এবং এইগুলা নিয়ে পেশেন্টের সাথে ডিসকাস করবো এবং শেয়ার করবো, এবং এরপরে সবগুলা মিলে আলটিমেটলি ফাইনাল একটা ডিসিশনে আসবে। এই টোটাল প্রসেসটাকে তখন বলা হচ্ছে যে ক্লিনিক্যাল রিজনিং। তাহলে এই ক্লিনিক্যাল রিজনিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্লিনিক্যাল রিজনিং আমাদের জানতে হবে। এরপরে নর্মাল ভ্যালু আমরা জানি যে হচ্ছে আমরা যদি একটা স্টাডির যে বিভিন্ন ডাটা পাওয়া যায়, এই ডাটাগুলা যদি হচ্ছে একটা গ্রাফে ফেলা হয় এবং ওই গ্রাফটা যদি বায়াস যদি হয় যে কি বলে এটাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভ যদি মেনটেন করে, তখন ওই নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভের আন্ডারে যে ডাটাগুলা থাকবে এটাকে বলা হবে নর্মাল ভ্যালু। তাহলে নর্মাল ভ্যালু একটু পড়তে হবে, এগুলো হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স এ পড়ানো হবে। এরপরে সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, এগুলো আমরা আগে বলছিলাম যে একজন মানে যতজন মানুষের ডিজিজ আছে এর মধ্যে কতজনের একটা টেস্ট পজিটিভ, সেটার পার্সেন্টেজ হচ্ছে সেন্সিটিভিটি। আর স্পেসিফিসিটি হচ্ছে যতজন মানে এক জায়গায় অনেকগুলা মানুষের ডিজিজ নাই, যতজন মানুষের ডিজিজ নাই এর মধ্যে কতজনের ওই টেস্টটা নেগেটিভ, সেটা হচ্ছে স্পেসিফিসিটি। তাহলে সেন্সিটিভিটি হচ্ছে পজিটিভ টেস্ট অ্যামাং দ্য পজিটিভ পেশেন্টস, আর স্পেসিফিসিটি হচ্ছে নেগেটিভ টেস্ট অ্যামাং দ্য নেগেটিভস, অর্থাৎ ডিজিজ নেগেটিভ, অর্থাৎ নর্মাল পারসন। তাহলে সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি কিছু কথাবার্তা দেওয়া আছে, এগুলো পরীক্ষায় আসে করতে হবে। এরপর আসেন টাইপ 1 এবং টাইপ 2 থিঙ্কিং। টাইপ 1 এবং টাইপ 2 থিঙ্কিং এটা খুব সহজ একটা জিনিস। সেটা হচ্ছে আমরা যদি একটা উদাহরণ দিই যে যখন কোনো একজন জুনিয়র ডাক্তার হসপিটালে পেশেন্ট দেখে, তখন সে রোগী আসার পরে তার হিস্ট্রি নেয়, এরপরে এক্সামিনেশন করে, এরপরে হিস্ট্রি এবং এক্সামিনেশন ফাইন্ডিংস এর উপরে ভিত্তি করে সে হচ্ছে কি কি ইনভেস্টিগেশন দেওয়া যাইতে পারে সেটার একটা লিস্ট তৈরি করে। এরপরে ওই ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে সে রিপোর্ট গুলা দেখে তার চিন্তা ভাবনা দেখা গেল যে একটু সরে গেল, অন্য আর একটা ডায়াগনোসিস মাথায় আসলো, তখন সে আরো কিছু ইনভেস্টিগেশন করতে দেয় এবং ওই অনুযায়ী দেখা গেল যে পরের ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো যখন আসে
তখন সেই সবগুলা নিয়ে চিন্তা ভাবনা করে একটা ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছানোর চেষ্টা করে। তাহলে এভাবে স্টেপ বাই স্টেপ সায়েন্টিফিক ওয়েতে একজন ডাক্তার যে হচ্ছে লেস এক্সপিরিয়েন্স সেভাবে আগায়। আর একজন তাহলে এই যে স্টেপ বাই স্টেপ সায়েন্টিফিক ওয়েতে এবং ফ্রেম ওয়েতে আগানো, এটা হচ্ছে টাইপ 2 থিঙ্কিং। আর একজন এক্সপিরিয়েন্স ডক্টর যিনি হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, 40-50 বছর ধরে যিনি ডাক্তারি করতেছেন, উনি দেখা যায় যে হচ্ছে রোগী দেখলেই বুঝতে পারেন যে হচ্ছে ওনার ডায়াগনোসিস কি হতে পারে। দেখার সাথে সাথে ডায়াগনোসিস করেন এবং ওই অনুযায়ী চিকিৎসা দিয়ে পেশেন্টদেরকে অনেক সময় বিদায় করে দেন। ওনার যে এক্সপিরিয়েন্স মানুষ যে দেখার সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস করতে পারলেন, ওনার এটাকে বলা হচ্ছে টাইপ 1 থিঙ্কিং। তাহলে টাইপ 1 থিঙ্কিং হচ্ছে এক্সপিরিয়েন্স মানুষটা করে, আর টাইপ 2 থিঙ্কিং হচ্ছে লেস এক্সপিরিয়েন্স যারা নভিস যারা ওনারা হচ্ছে করেন টাইপ 2 থিঙ্কিং। তাহলে টাইপ 2 থিঙ্কিং হচ্ছে সায়েন্টিফিক ওয়ে, আর টাইপ 1 থিঙ্কিং হচ্ছে লেস সায়েন্টিফিক ওয়ে। আর টাইপ 1 থিঙ্কিং এ কিছুটা ইমোশনাল প্রসেসটা জড়িত থাকে, আর টাইপ 2 থিঙ্কিং ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব কম, লেস ইমোশনাল অ্যাটাচমেন্ট। আর টাইপ 2 থিঙ্কিং এ যেহেতু এটা হচ্ছে সায়েন্টিফিক ওয়ে এবং স্টেপ বাই স্টেপ আগানো, এখানে সময় অনেক বেশি লাগে। টাইপ 1 থিঙ্কিং এ সময় কম লাগে, ইফোর্ট কম লাগে, আর টাইপ 2 থিঙ্কিং এ ইফোর্ট বেশি লাগে। আর টাইপ 2 থিঙ্কিং এটা হচ্ছে ডেলিবারেট এবং কনসিয়াস, আর টাইপ 1 থিঙ্কিং অটোমেটিক এবং সাবকনসিয়াসলি এটা হয়। তারপরে এখানে 1.8 একটা ফিগার দেওয়া আছে, যেটা 9 নাম্বার পেজে আছে, যে ফ্যাক্টরস দ্যাট এফেক্টস আওয়ার জাজমেন্ট এন্ড ডিসিশন মেকিং। যে ফ্যাক্টরগুলো আমাদের জাজমেন্ট এবং ডিসিশন মেকিং কে এফেক্ট করে। আমাদের কতগুলো ইন্টারনাল ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টর, কগনিটিভ বায়াস, এই জিনিসগুলো করতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে কতগুলা কমন কগনিটিভ বায়াস দেওয়া আছে মেডিসিনে। এই 13 ধরনের বায়াসের নাম, এই যে বেস রেট নেগলেক্ট, ওমিশন বায়াস, ট্রায়াস কুইং, এরকম 13টা কগনিটিভ বায়াসের নাম দেওয়া আছে, এগুলো একটু করতে হবে। এরপরে এস বার সিস্টেম। এস বার সিস্টেম মানে হচ্ছে আমরা যে অনেক সময় একটা পেশেন্ট আসলে আমরা দেখা গেল যে মাল্টিপল সিস্টেমের ইনভলভমেন্ট যদি থাকে, তাহলে আমরা অনেক সময় আমরা ওই নির্দিষ্ট স্পেশালিটিতে অনেক সময় রেফার করি। দেখা গেল যে মেডিসিন ওয়ার্ডে একটা রোগী ভর্তি হয়েছে, তার কিডনিরও সমস্যা আছে, আমরা তখন হচ্ছে অনেক সময় কিডনি ডাক্তারের কাছে রেফার করি। তো ওই রেফার করার সিস্টেমটা হচ্ছে এস বার সিস্টেম। এস বার সিস্টেম, এস বারের মিনিংটা অন্তত মনে রাখবেন, যে সিচুয়েশন, ব্যাকগ্রাউন্ড, অ্যাসেসমেন্ট এবং রিকমেন্ডেশন। এবং এই সিচুয়েশন বলতে কি বোঝাচ্ছে, ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝাচ্ছে, অ্যাসেসমেন্ট, রিকমেন্ডেশন, এগুলা একটু দেখলে বুঝতে পারবেন যে সিচুয়েশন, আমরা কোন সিচুয়েশনকে পেশেন্টকে রেফার করতেছি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওই পেশেন্টের কি কি সিমটমস বা সাইন নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছে। অ্যাসেসমেন্ট হচ্ছে তার এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন ফাইন্ডিংস কি কি আমরা পাইছি। এরপরে আমরা হচ্ছে ওই রেফার করার মাধ্যমে ওনার কাছ থেকে কি চাচ্ছি, সেটাই হচ্ছে রিকমেন্ডেশন। এরপর ক্যাটাগরিজ ইন এভিডেন্স বেসড মেডিসিন, এই জিনিসটা একটু পড়বেন, যে লেভেল অফ এভিডেন্স এবং ওই লেভেল অফ এভিডেন্সের উপরে ভিত্তি করে গ্রেড অফ রিকমেন্ডেশন সাজানো হয়। লেভেল অফ এভিডেন্স হচ্ছে 1, 2, 3, 4, এর মধ্যে 1 কে 2 ভাগে ভাগ করা হয়েছে, 1A, 1B, 2 কে 2 ভাগে ভাগ করা হয়েছে, 2A, 2B। আর ওই এই এভিডেন্স গুলোর উপরে ভিত্তি করে গ্রেড অফ রিকমেন্ডেশন সাজানো হয়েছে A, B, C, D। এরপরে ক্লিনিক্যাল এথিক্স এর প্রিন্সিপাল, এটা ডেভিডসনের আগের ডেভিডসনে দেওয়া ছিল, কিন্তু এই নতুন ডেভিডসন আসার পরেও এই প্রিন্সিপাল অফ ক্লিনিক্যাল এথিক্স এটা পার্ট 1 পরীক্ষার প্রশ্নে আসে। এছাড়াও এই প্রিন্সিপাল অফ ক্লিনিক্যাল এথিক্স ডেভিডসন ছাড়া অন্যান্য মেডিসিনের বইয়ে আছে। আর যেহেতু পার্ট 1 পরীক্ষায় ডেভিডসন ছাড়া অন্য মেডিসিনের বই থেকে কোশ্চেন হয়, সুতরাং এই প্রিন্সিপাল অফ ক্লিনিক্যাল এথিক্সটা পড়তে হবে। 4 ধরনের প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে অটোনমি, বেনিফিশিয়েন্স, নন মেলেফিশিয়েন্স, আর হচ্ছে জাস্টিস। অটোনমি হচ্ছে পেশেন্টের ইচ্ছা, পেশেন্টের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। দেখা গেল যে হচ্ছে আমার কাছে একটা পেশেন্ট আসলো, আসার পরে আমি হচ্ছে পেশেন্টকে
পেশেন্টকে দেখা গেল যে ওই পেশেন্টের ট্রিটমেন্টের জন্য অনেক ধরনের অপশন আছে, তাহলে ওই সব ধরনের অপশনই পেশেন্টকে জানাইতে হবে। এরপর পেশেন্ট যেটা চায় সেটাই হচ্ছে পেশেন্টকে দিতে হবে। তাহলে এটা হচ্ছে পেশেন্টের এক ধরনের অটোনমি। আর এই অটোনমি ঠিক রাখার জন্য তিনটা শর্ত আছে। শর্তগুলো হচ্ছে ট্রুথ টেলিং, ইনফর্ম কনসেন্ট এবং কনফিডেন্সিয়ালিটি। মানে সবসময় সত্য বলতে হবে, ইনফর্ম কনসেন্ট নিতে হবে এবং রিটেন হইলে ভালো হয়, আর কনফিডেন্সিয়ালিটি গোপন রাখতে হবে। এই তিনটা জিনিস এর উপরে ভিত্তি করে আমাদের অটোনমি নির্ভর করে। এরপরে বেনিফিশিয়ান্স। বেনিফিশিয়ান্স মানে হচ্ছে আমরা পেশেন্টের সবসময় ভালো করব, যে ডুইং গুড, পেশেন্টের সবসময় ভালো করতে হবে, আমরা যেটাই করবো সেটা পেশেন্টের ভালোর জন্য, এটা হচ্ছে বেনিফিশিয়ান্স। নন ম্যালিফিশিয়েন্স হচ্ছে যে পেশেন্টের জন্য খারাপ হয় এরকম কিছু করা যাবে না, সেটা হচ্ছে নন ম্যালিফিশিয়েন্স। তারপরে হচ্ছে জাস্টিস, জাস্টিস করতে হবে। জাস্টিসের উদাহরণ আমরা দিতে পারি, যেমন ধরেন যে যদি এরকম হয় যে আমার ওয়ার্ডে আমি পেশেন্ট ভর্তি করাচ্ছি, তাহলে এই পেশেন্টগুলোর মধ্যে দেখা গেল যে আমার ওয়ার্ডে যতগুলা বেড আছে তার চেয়ে বেশি সংখ্যক পেশেন্ট আমার কাছে আসলো, আর আমার হাসপাতালে ফ্লোরে ভর্তি করানোর কোনো সুযোগ নাই। তাহলে যে পেশেন্টগুলো আসলো তাদের মধ্যে সিরিয়াস যারা, তাদেরকে আমি আগে ভর্তি করব, এটা হচ্ছে জাস্টিস। ঠিক আছে? আর এই জাস্টিসের সাথে তিনটা জিনিস রিলেটেড। একটা হচ্ছে তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে জাস্টিস নির্ভর করে, যেমন হচ্ছে প্রয়োজন, কার প্রয়োজন বেশি, কার রাইট বেশি, কার মেরিট বেশি। এই তিনটার উপরে ভিত্তি করে জাস্টিস ডিপেন্ড করে। মেরিট বেশি যেমন ধরেন হচ্ছে মানে আমার কাছে একটা বেড আছে, দুইজন পেশেন্ট আসলো, একজন হচ্ছে দেশের রাষ্ট্রপতি আর একজন সাধারণ মানুষ, দুইজনই সমানভাবে ইল, তাহলে আমার হচ্ছে আগে রাষ্ট্রপতির চিকিৎসা করতে হবে, এটা হচ্ছে মেরিট। তারপর হচ্ছে রাইট, যার হচ্ছে রাইট বেশি তার চিকিৎসা আগে করতে হবে, যার নিড বেশি, যার প্রয়োজন বেশি তার আগে চিকিৎসা করতে হবে। তাহলে প্রিন্সিপাল অফ ক্লিনিক্যাল এথিক্স চার ধরনের: অটোনমি, পেশেন্টের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, পেশেন্টকে স্বাধীনতা দিতে হবে; বেনিফিশিয়ান্স, পেশেন্টের জন্য ভালো হয় এরকম কাজ করতে হবে; নন ম্যালিফিশিয়েন্স, পেশেন্টের জন্য খারাপ হয় এরকম কাজ করা যাবে না; জাস্টিস, পেশেন্টের প্রতি ন্যায় বিচার করতে হবে, যেটা তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে: প্রয়োজন বেশি কিনা, তার অধিকার বেশি কিনা, তার মেরিট বেশি কিনা। তারপরে এই ক্লিনিক্যাল ইথিক্স এর প্রিন্সিপাল গুলোকে বাস্তবায়ন করতে গেলে কতগুলো প্রবলেমের উপরে ফেস করতে হয়, সেই প্রবলেম গুলোকে বলা হচ্ছে ইথিক্যাল প্রবলেম। ইথিক্যাল প্রবলেম চার ধরনের: গ্যাপ অর ব্লক, প্রায়োরিটি সেটিং, মোরাল ডাইলেমা, আর হচ্ছে রিজলভিং কনফ্লিক্ট। গ্যাপ অর ব্লক জিনিসটা হচ্ছে যেমন ধরেন যে একজন পেশেন্ট উইলসন্স ডিজিজের পেশেন্ট, উইলসন্স ডিজিজ হওয়ার কারণে তার সিএলডি ডেভেলপ করছে। তাহলে এই উইলসন্স ডিজিজের কারণে সিএলডি, এটা কিন্তু পুরোপুরি ভালো করা সম্ভব। তার এই উইলসন্স ডিজিজের ট্রিটমেন্ট যদি করা হয় এবং ওই সিএলডি হয়েছে যে লিভারে, লিভার যদি ট্রান্সপ্লান্ট করা হয় তাহলে পেশেন্ট পরবর্তীতে পুরোপুরি 100% ভালো থাকবে। এখন এই উইলসন্স ডিজিজের পেশেন্ট যেটা হচ্ছে পুরোপুরি কিউরেবল ডিজিজ, এটাকে যদি আমরা এখন এই পেশেন্টটা যদি খুব গরিব ফ্যামিলি থেকে আসে, যার তাহলে এই উইলসন্স ডিজিজের চিকিৎসা আছে, খুব ভালো চিকিৎসা আছে। পেশেন্ট আসতে হচ্ছে গরিব ফ্যামিলি থেকে, যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে। লিভার ট্রান্সপ্লান্টেশনে খরচ হবে হচ্ছে কয়েক কোটি টাকা। পেশেন্ট হচ্ছে গরিব, তার হচ্ছে এই চিকিৎসা নেওয়ার সামর্থ্য নাই। তাহলে একদিকে চিকিৎসা নিলে সে ভালো হয়ে যাবে, আর একদিকে তার চিকিৎসা নেওয়ার ক্যাপাসিটি নাই। এটাই হচ্ছে গ্যাপ অর ব্লক, যে পেশেন্টের চিকিৎসা নেওয়ার ইচ্ছা আছে, তার অটোনমি আছে এবং চিকিৎসাও অ্যাভেলেবল আছে, কিন্তু টাকা না থাকার কারণে সে চিকিৎসা নিতে পারতেছে না। তাহলে পেশেন্টের অটোনমি আছে যে চিকিৎসা নিবে এবং চিকিৎসা নিলে সে ভালো হয়ে যাবে, কিন্তু টাকা না থাকার কারণে তার এই অটোনমিটা বাস্তবায়ন হচ্ছে না। তাহলে এটা হচ্ছে ইকোনমিক গ্যাপ অর ব্লক, যে পেশেন্টের এই ইচ্ছা কিন্তু বাস্তবায়ন করা যাচ্ছে না। এখানে পেশেন্টের অটোনমিকে আমরা হচ্ছে এই প্রায়োরিটি দাম দিতে পারতেছি না। এরপরে হচ্ছে প্রায়োরিটি সেটিং। প্রায়োরিটি সেটিং ধরেন আপনার কাছে আপনি একটা আইসিইউতে কাজ করেন, এখানে একটা বেড ফাঁকা আছে,
একই সাথে দুইজন পেশেন্ট আপনার কাছে আসলো ভর্তি হতে, একজন 80 বছরের নিউমোনিয়ার পেশেন্ট আর একজন আসলো 20 বছরের লিম্ফোমার পেশেন্ট। দুইজনে খুব সিরিয়াসলি, দুইজনই হচ্ছে আইসিইউতে ভর্তি হওয়ার মতো ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে। তাহলে আপনি হচ্ছে কাকে আগে ভর্তি করবেন, কাকে ভর্তি করবেন না, সেটা কিন্তু মানে ঠিক করা খুব কঠিন। এটা হচ্ছে প্রায়োরিটি সেটিং। তাহলে এই 80 বছরের বৃদ্ধ পেশেন্টের যদি বেনিফিশিয়ারি করতে চান তাহলে তাকে ভর্তি করাইতে হবে। 20 বছরের লিম্ফোমার পেশেন্ট, তারও যদি বেনিফিশিয়েন্স নামক ক্লিনিক্যাল এথিক্স বাস্তবায়ন করতে চান তাহলেও তাকে ভর্তি করাইতে হবে। তাহলে এই দুইজনেরই ক্লিনিক্যাল এথিক্স এর বেনিফিশিয়েন্স পাইতে গেলে তাদের হচ্ছে ভর্তি করাইতে হবে, কিন্তু আমার বেড আছে একটা। তাহলে আমি হচ্ছে ঝামেলায় পড়বো যে হচ্ছে কাকে আগে ভর্তি করাবো। তাহলে এই প্রায়োরিটি সেটিং একটা হচ্ছে প্রবলেম, যে কাকে আগে আমি প্রায়োরিটি দিয়ে ভর্তি করাবো। এরপরে হচ্ছে মোরাল ডাইলেমা। মোরাল ডাইলেমা হচ্ছে যে ধরেন একটা পেশেন্টের কে আমি চিকিৎসা করাচ্ছি, তাকে আমি অপশন দিলাম যে এই অপশনগুলো তোমার চিকিৎসার জন্য আছে। এই অপশনগুলা, এই 4 ধরনের অপশন থাকলেও এই 1 নাম্বার অপশন যেটা, এটাই আমি মনে করতেছি যে তোমার জন্য সবচেয়ে সুইটেবল। কিন্তু এটা হচ্ছে বেনিফিশিয়েন্স, আমি হচ্ছে পেশেন্টের ভালো করতে চাচ্ছি, এই 1 নাম্বার অপশন দিলে পেশেন্টের জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে এটা পেশেন্টের জন্য আমি বেনিফিশিয়েন্স করার চেষ্টা করতেছি। এখন এই 4টা অপশন পাওয়ার পরে পেশেন্ট বলতেছে যে না, আমি 1 নাম্বার অপশন না, আমি হচ্ছে 3 নাম্বার অপশন চিকিৎসা নিতে চাই। পেশেন্ট যে 3 নাম্বার অপশন নিতে চাচ্ছে এটা পেশেন্টের অটোনমি। তাহলে আমি ভালো করতে, পেশেন্টের সবচেয়ে ভালো করতে যদি চাই তাহলে 1 নাম্বার ট্রিটমেন্ট আমি দিতে চাচ্ছি। আর পেশেন্টের অটোনমির দাম দিতে চাইলে 3 নাম্বার অপশনকে আমার চিকিৎসা হিসেবে দিতে হবে। তাহলে এই যে অটোনমির দাম দিব না বেনিফিশিয়েন্সের দাম দিব, এটা হচ্ছে এক ধরনের মোরাল ডাইলেমা। এরপর হচ্ছে রিজলভিং কনফ্লিক্ট। রিজলভিং কনফ্লিক্ট হচ্ছে যে একটা পেশেন্টের, ধরুন একটা পেশেন্টের চিকিৎসার জন্য মেডিকেল টিম বসলো, মেডিকেল টিম বসে মেডিকেল বোর্ড বসলো, বোর্ডে একটা গ্রুপ ডিসিশন দিল যে এই পেশেন্টের জন্য এ নামক ট্রিটমেন্ট অপশনটাই সবচেয়ে সুইটেবল। আর আরেকটা গ্রুপ বললো না, এই পেশেন্টের জন্য বি নামক ট্রিটমেন্ট অপশনটাই সবচেয়ে সুইটেবল। দুই গ্রুপেরই তাদের পক্ষে মানে কড়া যুক্তি আছে, কেউ কাউকে হারানো মুশকিল। তাহলে এই যে দুই গ্রুপেরই যে যুক্তি আছে, দুইটার পক্ষেই যুক্তি আছে ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে, তাহলে এই দুই অপশনের মধ্যে কোন অপশন আমরা হচ্ছে এই পেশেন্টের জন্য ট্রিটমেন্ট হিসাবে সিলেক্ট করব, এটা হচ্ছে রিজলভিং কনফ্লিক্ট। তাহলে ইথিক্যাল প্রিন্সিপাল অফ ক্লিনিক্যাল এথিক্সও যেরকম 4 ধরনের, ওই ইথিক্স বাস্তবায়ন করতে গেলে আমরা হচ্ছে 4 ধরনের ইথিক্যাল প্রবলেমে পড়তে পারি: গ্যাপ অর ব্লক, প্রায়োরিটি সেটিং, মোরাল ডাইলেমা আর রিজলভিং কনফ্লিক্ট। এরপরে ক্লিনিক্যাল থেরাপিউটিক্স এন্ড গুড প্রেসক্রাইবিং। এখানে পড়ানোর তেমন কিছু নাই, এখানে এই বক্সটা পড়বেন। তারপরে ড্রাগস টার্গেট এন্ড মেকানিজম অফ অ্যাকশন, এই যে সিলেক্টিভিটি, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, এগুলোর ডেফিনেশন এক্সাম্পল করতে হবে। এফিকাসি, পোটেন্সি ডেফিনেশন করতে হবে। থেরাপিউটিক ইন্ডেক্স এর ডেফিনেশন জিনিসটা কি করতে হবে। ডিসেনসিটাইজেশন, উইথড্রল ইফেক্ট, ট্যাকিফাইলেক্সিস, টলারেন্স, ড্রাগ রেজিস্ট্যান্স করতে হবে। তারপরে এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সে অপয়েড পয়জনিং এর মানে অপয়েড ওভারডোজের সাইন সিম্পটমস গুলো করতে হবে। বেনজোডাইজিপিনসের সাইন সিম্পটমস গুলো করতে হবে। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনটা করতে হবে। অ্যাডভার্স টাইপ এ বি সি ডি ই কোনটা কাকে বলে। তারপরে রিস্ক ফ্যাক্টর অফ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, এটা করতে হবে। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের কমন উদাহরণগুলো করতে হবে, যেমন হচ্ছে এসি ইনহিবিটর, অ্যান্টিকোয়াগুল্যান্ট, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিকক্সিন, এগুলা অ্যাডভার্স ইফেক্টগুলো করতে হবে। তারপরে ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট অফ নিউ ড্রাগ। একটা নিউ ড্রাগ ডেভেলপমেন্টের জন্য 4টা ফেজ দরকার হয়, ফেজ 1, 2, 3, 4। 1 এ কতজন ভলেন্টিয়ার লাগে, 2 তে কতজন লাগে, 3 তে কতজন লাগে, 4 এ কতজন লাগে, এটা আমাদের করতে হবে, এবং কোন সময়ে ড্রাগ মার্কেটে নিয়ে আসা যায়। এরপর ফ্যাক্টরস ব্যালেন্সিং বেনিফিটস এন্ড হার্মস অফ ড্রাগ থেরাপি। ড্রাগ থেরাপির বেনিফিট এবং হার্মস এর ব্যালেন্স করতে গেলে কি কি ফ্যাক্টরস দেখতে হয় সেটা করতে হবে। এরপর এই জিনিসটা করতে হবে যে প্ল্যান্ড অ্যাকশন, প্রেসক্রিপশন করতে গেলে প্ল্যান্ড অ্যাকশন
আনইনটেন্ডেড হতে পারে, ইনটেন্ডেড হতে পারে, কারেক্ট অ্যাকশন হতে পারে। আনইনটেন্ডেড আবার স্লিপ ল্যাপস হতে পারে, ইনটেন্ডেড মিস্টেক এবং ভায়োলেশন হতে পারে। এই যে ফ্যাক্টরস ব্যালেন্সিং বেনিফিটস এন্ড হার্মস, এটা আগে দেখানো হলো। কজেস অফ প্রেসক্রাইবিং এরর, এটা পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনারা পড়বেন যে অবিসিজনিক এনভায়রনমেন্ট, এই যে 19.5 নাম্বার বক্স, এটা ওই নিউট্রিশনের চ্যাপ্টারে আছে যে ইনক্রিজিং এনার্জি ইনটেক, অবিসিজনিক এনভায়রনমেন্ট কি, একটা ইনক্রিজ এনার্জি ইনটেক আর একটা হচ্ছে ডিক্রিজ এনার্জি এক্সপেন্ডিচার, আর পোটেনশিয়াল রিভার্সিবল কজ অফ ওয়েট গেইন। তারপর কজেস অফ আন্ডার নিউট্রিশন এন্ড ওয়েট লস, এটা পড়তে হবে। আন্ডার নিউট্রিশনের ফিচার, সিভিয়ার আন্ডার নিউট্রিশনের ফিচার, আর স্টারভেশনে কি কি ইনফেকশন হতে পারে, রিফিডিং সিনড্রোম করতে হবে। ইন্টেস্টাইনাল ফেলিওর টাইপ 1, টাইপ 2, 3 একটু দেখে নেবেন। কজেস অফ শর্ট বাউল সিনড্রোম করতে হবে। মিনারেলস গুলো করতে হবে, ক্যালসিয়াম, ফসফেট, জিঙ্ক, সেলেনিয়াম, কপার। এনভায়রনমেন্টাল ডিজিজের মধ্যে আমরা স্মোকিং, রেডিয়েশন, এটা নিয়ে কিছুটা আলোচনা করছি। রেডিয়েশন থেকে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে এই ছবিটা, এই ছবি থেকে কোশ্চেন আসছিল। এই ছবি দেখলে আমরা বুঝতে পারতেছি যে মানে বিভিন্ন ধরনের রেডিয়েশন যেগুলো, সেগুলো হচ্ছে কোনটা ইয়ারে এবং টিস্যুতে কতটুকু পেনিট্রেট করতে পারে এবং প্রোটেকশনের জন্য কি ইউজ করা যায়। দেখা যাচ্ছে আলফা পার্টিকেল ইয়ারে ফিউ সেন্টিমিটার ভেদ করতে পারে, কোনো টিস্যু পেনিট্রেট করতে পারে না, এটা থেকে প্রোটেকশনের জন্য পেপার ইউজ করলেই হয়। বিটা পার্টিকেল ইয়ারে ফিউ মিটার অতিক্রম করতে পারে, টিস্যুতে ফিউ মিলিমিটার, এদের প্রোটেকশনের জন্য অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করা হয়। এক্স-রে গামারে ইয়ারে কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে, টিস্যু ভেদ করে চলে যায়, বডির এক প্রান্ত থেকে ভেদ করে চলে যাবে, এদের থেকে প্রোটেকশনের জন্য লেড বা কনক্রিট ইউজ করা হয়। আর নিউট্রন ইয়ারেও কিলোমিটার ভেদ করে, বডিতে পুরো ভেদ করে চলে যাবে, এদেরকে লেড বা কনক্রিট কেউ এদের হচ্ছে প্রোটেকশন তেমন দিতে পারে না। এরপরে আরেকটা জিনিস করতে হয় আমাদের, সেটা হচ্ছে এই থার্মোরেগুলেশন। থার্মোরেগুলেশন এখানে মনে রাখবেন যে হচ্ছে আমাদের বডিতে হিট প্রোডাকশন হয় আবার হিট লস হয়। তো যখন আমরা হচ্ছে হট এনভায়রনমেন্টে যাই, হট এনভায়রনমেন্টে গেলে আমাদের হিট প্রোডাকশন কমে আর হিট লসটা বাড়ে। আর যখন আমরা হচ্ছে কোল্ড এনভায়রনমেন্টে যাই, তখন হিট লসটা কমে, হিট প্রোডাকশন বাড়ে। তাহলে দেখেন যে হট এনভায়রনমেন্টে যখন যাব তখন হিট প্রোডাকশন কমে যাবে আর হিট লস বাড়বে। তাহলে হট এনভায়রনমেন্টে হিট প্রোডাকশন কমে যাবে আর হিট লস বাড়বে। তাহলে দেখেন এখানে হট এনভায়রনমেন্টে যখন যাচ্ছে তখন তাদের হচ্ছে লেথার্জি তৈরি হয়। লেথার্জি তৈরি হলে তখন বডির মুভমেন্ট কমে যায়, মুভমেন্ট কমে গেলে হিট প্রোডাকশন কমে। আর এছাড়া মেটাবলিক অ্যাক্টিভিটি কমে, মাসেল অ্যাক্টিভিটি কমে, যার ফলে হিট প্রোডাকশন কমে। আর এই হট এনভায়রনমেন্টে হিট লস বাড়ে। আমরা ওই যে পরিবহন, পরিচালন, বিকিরণ এবং বাষ্পীভবন যেগুলো করছি, যে পরিবহন কন্ডাকশন, তারপর হচ্ছে পরিচালন রেডিয়েশন, তারপরে হচ্ছে বিকিরণ কনভেকশন, বাষ্পীভবন ইভাপোরেশন। তাহলে এই পরিবহন, পরিচালন, বিকিরণ এবং বাষ্পীভবন এইগুলো বেড়ে যাবে। হট এনভায়রনমেন্টে গেলে এগুলো বাড়বে। এগুলো বাড়বে কিভাবে? আমাদের ওই পেরিফেরাল ভেসোডাইলেটেশন হয়, কিউটেনিয়াস ভেসোডাইলেটেশন হলে তখন হিট লসটা হওয়া সহজ হয়। সোয়েটিং এর মাধ্যমে, ভেসোডাইলেটেশনের মাধ্যমে হিট লস হবে। তাহলে হট এনভায়রনমেন্টে গেলে বেসাল মেটাবলিক রেট কমবে, মাসেল অ্যাক্টিভিটি কমবে, লেথার্জি হবে, যার ফলে হিট প্রোডাকশন কমে যাবে। আর কন্ডাকশন, কনভেকশন, ইভাপোরেশন, রেডিয়েশন এগুলো বেশি হবে ভেসোডাইলেটেশন এবং সোয়েটিং এর মাধ্যমে। আর কোল্ড এনভায়রনমেন্টে যদি যায় তাহলে এর উল্টাটা হবে, হিট প্রোডাকশন বাড়বে। হিট প্রোডাকশন কিভাবে বাড়বে? সেখানে বেসাল মেটাবলিক রেট বাড়বে, তারপরে শিভারিং হবে, যার ফলে হিট প্রোডাকশন বাড়বে।
আর এখানে হিট লস, কোল্ড এনভায়রনমেন্টে যদি যায় তাহলে হিট লসটা কমবে। হিট লস কমবে কিভাবে? পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন হবে। ভেসো কনস্ট্রিকশন হলে স্কিনে ব্লাড সাপ্লাই কমে যাবে, যার ফলে এই হিট লসের যে মেকানিজম এগুলো কমে যাবে, কন্ডাকশন, কনভেকশন, ইভাপোরেশন, রেডিয়েশন এগুলা কমে যাবে, যার ফলে তাদের হচ্ছে হিট লসটা কমবে। এরপরে এখানে একটা স্কেল দেওয়া আছে যে কত ডিগ্রি টেম্পারেচারে কি হয়, এই স্কেলটা করতে হবে। যেমন হিট স্ট্রোক, হিট স্ট্রোক হচ্ছে কত টেম্পারেচারে, এবং সেখানে হট এবং নট সোয়েটি, মাল্টি অর্গান ফেইলার হয়, কনফিউশন হয়, অ্যাগ্রেশন শক হয়। আর হিট এক্সজশনে হট অ্যান্ড সোয়েটিং। তাহলে দেখেন হিট এক্সজশনে সোয়েটিং হয়, কিন্তু হিট স্ট্রোক এর চেয়ে বেশি টেম্পারেচার হইলেও সোয়েটিং হয় না, কারণ এখানে ওই সোয়েট গ্ল্যান্ডের ফেইলার হয়, ফাংশনাল ফেইলার হয়। আর হিট এক্সজশনে এখানে হট অ্যান্ড সোয়েটিং, এখানে হেডেক, উইকনেস, ফ্যাটিক, ইরিটেবিলিটি, ট্যাকিকার্ডিয়া, ডিহাইড্রেশন থাকে। আর মাইল্ড হাইপোথার্মিয়া হলে কোল্ড এন্ড শিভারিং হবে, এখানে লেথার্জি, ডিহাইড্রেশন, ট্যাকিপনিয়া এগুলো হবে। তাহলে হাইপোথার্মিয়াতেও কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। এরপরে কোল্ড ইনজুরি। কোল্ড ইনজুরি তিন ধরনের: ফ্রিজিং কোল্ড ইনজুরি, নন ফ্রিজিং কোল্ড ইনজুরি এবং চিল ব্লেন। এগুলো একটু করবেন। ফ্রিজিং মানে ওই ঠান্ডাতে গেলে বডি টিস্যু অনেক সময় হচ্ছে একদম ফ্রিজিং হয়ে যাইতে পারে, যেটা এক্সট্রিমিটিতে হয়, বিশেষ করে ফিঙ্গার, টোস, ইয়ার্স, ফেস এগুলোতে হয়। স্মোকিং, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকলে তাদের এই জিনিসটা বেশি হয়। নন ফ্রিজিং কোল্ড ইনজুরি হতে পারে, কোল্ড ইনজুরি কিন্তু ফ্রিজ হয়ে যায় না, এরকম হতে পারে। তারপর হচ্ছে চিল ব্লেন হতে পারে, যে টেন্ডার রেড পার্পলিশ স্কিন লেশন হতে পারে কোল্ড এনভায়রনমেন্টে গেলে, যেটাকে চিল ব্লেন বলা হচ্ছে। এরপরে হচ্ছে হিট রিলেটেড ইলনেস হতে পারে। হিট রিলেটেড ইলনেস, হিট ক্র্যাম্প, হিট সিনকোপ, এক্সজশন, হিট স্ট্রোক। মানে যখন হট এনভায়রনমেন্টে যাওয়া হয় তখন আমরা বললাম যে তাদের হিট লস হয়, সোয়েটিং হয়। সোয়েটিং হইলে তাদের যে সোডিয়াম লস হচ্ছে, যার ফলে হাইপোনাট্রিমিয়া হয়। হাইপোনাট্রিমিয়া হইলে তাদের ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, ওইখানে ক্যালসিয়াম তখন মাসেল সেলের ভিতরে এন্টার করে এবং মাসেল কন্ট্রাকশন করে, যেটাকে বলা হচ্ছে হিট ক্র্যাম্প। তাহলে যখন সোয়েটিং হবে, সোয়েটিং হইলে যখন আমরা হট এনভায়রনমেন্টে যাচ্ছি সোয়েটিং হচ্ছে, যার ফলে সোডিয়াম লস হচ্ছে, হাইপোনাট্রিমিয়া হচ্ছে, মাসেল সেলে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হচ্ছে, ক্যালসিয়াম এন্টার করতেছে সেলের ভিতরে, যার ফলে মাসেল কন্ট্রাকশন হচ্ছে, হিট ক্র্যাম্প। তাহলে তাদের ক্র্যাম্পিং হচ্ছে, অর্থাৎ হট এনভায়রনমেন্টে গেলে হিট ক্র্যাম্প হতে পারে তখন। তাহলে এই কন্ডিশনগুলোতে আমাদের প্লেন ওয়াটার যদি আমরা খাই তাহলে কিন্তু হিট ক্র্যাম্পটা আরো বাড়বে, এক্ষেত্রে আমাদের স্যালাইন ওয়াটার খাইতে হবে। আমরা অনেক সময় দেখি যে খেলোয়াড়দের ওই যে ক্র্যাম্প হয়, যেটা অর্থাৎ ওরা ওই অনেক দৌড়ানোর ফলে, সোয়েটিং এর ফলে, গরম লাগার ফলে তাদের এই ঘটনাটা ঘটে, যে হিট ক্র্যাম্পটা হয়। হিট সিনকোপ, যখন আমরা হট এনভায়রনমেন্টে যাই তখন আমরা বললাম যে পেরিফেরাল ভেসোডাইলেটেশন হয়। পেরিফেরাল ভেসোডাইলেটেশন যখন হয় তখন ব্লাড গুলো পেরিফেরাল কুলিং হয়, লোয়ার লিম্বের দিকে চলে যায়, যার ফলে তখন তাদের হচ্ছে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যায়, ভেসোভ্যাগাল সিনকোপ হইতে পারে। এরপরে হিট এক্সজশন হতে পারে। হিট এক্সজশন যখন সোয়েটিং হবে, সোয়েটিং বেশি পরিমাণে হইলে এবং সল্ট ওয়াটার যদি রিপ্লেসমেন্ট যদি এডিকুয়েট না হয়, তখন দেখা যাবে যে তারা হচ্ছে এক্সজস্টেড হয়ে যায়। হিট স্ট্রোক হতে পারে, যদি টেম্পারেচার 40 ডিগ্রি বেশি হয় তখন সেটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, স্ট্রোক হতে পারে, হিট স্ট্রোক বলা হচ্ছে এটাকে। এরপরে হচ্ছে হাই অল্টিটিউডে কি কি সমস্যা হতে পারে। হাই অল্টিটিউডে একটা হচ্ছে অ্যাকুট মাউন্টেন সিকনেস হতে পারে। আমরা জানি যে যখন আমরা হচ্ছে হাই অল্টিটিউডে যাই তখন ইয়ারের প্রেশারটা কমে যায়, প্রেশার কমে গেলে তখন হচ্ছে হাইপোক্সিয়া ডেভেলপ করে। হাইপোক্সিয়ামিয়া যখন ডেভেলপ করে তখন ভেসোডাইলেটেশন হয়। আর ভেসোডাইলেটেশন, সেরিব্রাল ভেসোডাইলেটেশন যদি হয় তখন ব্রেনে ব্লাড সাপ্লাই বাড়লে তখন হচ্ছে ব্রেনে ইন্ট্রাসেরিব্রাল প্রেশার বাড়লে তখন সেখানে হেডেক, নশিয়া, ভমিটিং এগুলো ডেভেলপ করতে পারে। তাহলে হঠাৎ করে কেউ যদি উপরে পাহাড়ে উঠে অনেক উঁচুতে, আর হাইপোক্সিয়া থেকে সেরিব্রাল ভেসোডাইলেটেশন হয়ে ইন্ট্রাসেরিব্রাল প্রেশার বেড়ে হেডেক, নশিয়া, ভমিটিং এইগুলো ডেভেলপ করতে পারে, যেটাকে অ্যাকুট মাউন্টেন সিকনেস বলে। আর হাই অল্টিটিউড সেরিব্রাল এডিমা, এখন এই পেশেন্টটা এই অ্যাকুট মাউন্টেন সিকনেস যাদের হচ্ছে এদেরই কারো কারো ক্ষেত্রে যেহেতু ভেসোডাইলেটেশন হচ্ছে ওইখান থেকে এক্সট্রাভাসেশন হইতে পারে, ফ্লুইড
ইন্ট্রাভাস্কুলার ফ্লুইডগুলা এক্সট্রাভাসেশন হতে পারে, হয়ে তাদের হাই অল্টিটিউড সেরিব্রাল ইডিমা হতে পারে। এখন এক্সট্রাভাসেশন অফ দি ফ্লুইড যদি হয় ব্রেনে, তখন সেরিব্রাল ইডিমা যখন হচ্ছে তখন তাদের ইন্ট্রাসেরিব্রাল প্রেশার বাড়তেছে, তাদের ভমিটিং, নাউসিয়া এগুলো হবে। এর সাথে তাদের হচ্ছে কনসাসনেস লস হইতে পারে, লস অফ কনসাসনেস হইতে পারে, তাদের প্যাপিলিডিমা, রেটিনাল হিমোরেজ এগুলো হইতে পারে। এরপর হাই অল্টিটিউড পালমোনারি ইডিমা, এই যে যখন হাই অল্টিটিউডে যাচ্ছে তখন তাদের ওই পালমোনারি ভেসোডাইলেটেশন হয়েও তাদের পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে। পালমোনারি ইডিমা যদি হয় তখন পেশেন্টের কাশি হইতে পারে, হেমোপটাইসিস হইতে পারে, এগুলো হতে পারে। ক্রনিক মাউন্টেন সিকনেস, মঙ্গিস ডিজিজ, যারা অনেকদিন ধরে পাহাড়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই তাদের ওই ক্রনিক হাইপোক্সিয়া থাকার কারণে তাদের আরবিসি প্রোডাকশন বাড়ে বা হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বাড়ে বা পলিসাইথেমিয়া ডেভেলপ করে। আর পলিসাইথেমিয়া ডেভেলপ করলে, অর্থাৎ যারা অনেকদিন ধরে পাহাড়ে থাকে তাদের ক্রনিক হাইপোক্সিয়ামিয়া থেকে বেশি পরিমাণে হিমোগ্লোবিন বা আরবিসি প্রোডাকশনের কারণে যে পলিসাইথেমিয়া হচ্ছে, তখন তাদের এই পলিসাইথেমিয়া সাইন সিমটম গুলো পাওয়া যাবে, যেটাকে ক্রনিক মাউন্টেন সিকনেস বলা হচ্ছে। পলিসাইথেমিয়া সাইন সিমটম যেমন হেডেক হইতে পারে, তারপরে হাইপার ভিসকোসিটি যে সিমটমস গুলো সেগুলো হইতে পারে, সাইনোসিস হইতে পারে, ঠিক আছে, ক্রনিক মাউন্টেন সিকনেস বলা হচ্ছে। এরপর হচ্ছে ড্রাউনিং এবং নিয়ার ড্রাউনিং। ড্রাউনিং হচ্ছে যে কোনো কেউ যদি পুকুরে ডোবার পরে 24 ঘন্টার মধ্যেই মারা যায়, সেটা হচ্ছে ড্রাউনিং। আর নিয়ার ড্রাউনিং হচ্ছে কেউ যদি ডুবার পরে বেঁচে যায় অথবা মারা গেলেও 24 ঘন্টা পরে মারা যায়, সেটা হচ্ছে নিয়ার ড্রাউনিং। এরপরে ডাইভিং রিলেটেড ইলনেস, ডুবুরিদের কি সমস্যা হইতে পারে যারা ওই সমুদ্রে বা নদীতে ডুবুরি হিসেবে কাজ করে। আমরা জানি যে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যতই আমরা হচ্ছে নিচের দিকে যাব ততই হচ্ছে প্রেসার বাড়তে থাকে। বলা হয় যে প্রতি 1 মিটার নিচে যদি নামা হয় তাহলে 100 কিলো প্যাসকেল প্রেসার বাড়ে। তাহলে ডুবুরিরা যখন নিচের দিকে নামে ওরা তো হচ্ছে গ্যাস নিয়ে নিচে নামে এবং নিচের দিকে নামার সময় ওরা ইনহেল করে, আবার গ্যাসগুলা নিঃশ্বাস নেয়, আবার নিঃশ্বাস ছেড়ে দেয়। তো যখন সে নিচের দিকে নামার সময় তখন প্রেসারটা বাড়তি, তখন সে যতটুকু গ্যাস নিচ্ছে তখন দেখা যাবে যে হচ্ছে কম এরিয়ার মধ্যে বেশি পরিমাণে গ্যাস থাকবে। অর্থাৎ এই আমাদের ভূপৃষ্ঠে 1 ঘনমিটার এরিয়াতে যতটুকু গ্যাস থাকবে, ভূপৃষ্ঠের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার চাপে 1 ঘনমিটারের মধ্যে যতটুকু গ্যাস থাকবে, এই জিনিসটাই যদি আমরা হচ্ছে 1 মিটার সমুদ্রপৃষ্ঠের নিচে নিয়ে যাই, সমুদ্রপৃষ্ঠ থেকে 1 মিটার নিচে যদি নিয়ে যায়, তাহলে ওইখানে হচ্ছে চাপ বেশি। তাহলে এই বেশি চাপে তখন এই ইয়ারটা কম্প্রেস হয়ে যাবে, তখন দেখা যাবে যে হচ্ছে ওই ইয়ারটা তখন আর 1 ঘনমিটার এরিয়া দখল করবে না, তখন অল্প 1 ঘনমিটারের চেয়ে কম ঘনমিটার এরিয়া সে দখল করবে। তাহলে ভূপৃষ্ঠে কেউ যদি একবার ইনহেল করে তাহলে সে এই ভূপৃষ্ঠের 1 অ্যাটমসফিয়ার চাপে যতটুকু ইয়ার বা গ্যাস ইনহেল করতেছে, আমরা যদি সমুদ্রপৃষ্ঠের নিচে যাই, নিচে যেহেতু চাপ বেশি, তখন সে একবার ইনহেল করলে ভূপৃষ্ঠের চেয়ে অনেক বেশি পরিমাণ গ্যাস সে ইনহেল করবে। কারণ সে একবার ইনহেল করলে সে একই আয়তনের যতটুকু গ্যাস সে ইনহেল করতেছে সেটা ভূপৃষ্ঠের গ্যাসে যদি পরিণত করা হয় অনেক বেশি পরিমাণ হয়। তাহলে কোনো ডুবুরি যখন নিচের দিকে নামে তখন সে যে গ্যাসগুলো ইনহেল করতেছে সেগুলা যেহেতু চাপ বেশি, তখন সে প্রতিবার ইনহেলে যতটুকু গ্যাস ইনহেল করতেছে এটা ভূপৃষ্ঠে নিয়ে আসা গেলে সেটা অনেক বেশি আয়তন দখল করবে। তাহলে ওই গ্যাসগুলো তার বডিতে ডিজলভ হয়ে থাকতেছে। এবার সে যখন উপরের দিকে উঠতে থাকতেছে, উপরের দিকে ওঠার সময় ওই গ্যাসগুলা কিন্তু যেহেতু উপর দিকে ওঠার সময় চাপ কমে যাচ্ছে, ওই গ্যাসগুলোর আয়তন আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন আমরা জানি যে আমাদের ওই গ্যাসের মধ্যে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এগুলো থাকে। নাইট্রোজেন যদি বেশি পরিমাণে ডিজলভ থাকে আমাদের শরীরে তাহলে কিন্তু আমরা আনকনসিয়াস হয়ে যেতে পারি। এখন ওই ডুবুরিটা যখন উপরের দিকে উঠতেছে, উঠার সময় সে যদি তার ডিজলভ যে গ্যাসগুলো বডিতে আছে
চাপ কমে যাওয়ার কারণে, উপরে ওঠার সময় চাপ কমে যাওয়ার কারণে ওই গ্যাসগুলো বেশি আয়তন দখল করবে। তাহলে সে যখন নিঃশ্বাস ছাড়বে, ছাড়ার সময় ওই গ্যাসগুলো যখন পালমোনারি ক্যাপিলারি থেকে অ্যালভিওলারিতে আসবে এবং অ্যালভিওলারি থেকে আলটিমেটলি প্রশ্বাসের মাধ্যমে যখন গ্যাস ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সময় দেখা যাবে যে যত পরিমাণে সে উপরের দিকে ওঠার সময় ওই গ্যাসগুলো যত বেশি পরিমাণে চাপ কমার কারণে তার ওই ডিজলভ গ্যাসগুলো আস্তে আস্তে যত বেশি পরিমাণে আয়তন দখল করতেছে, তাকে তত বেশি পরিমাণে নিঃশ্বাস ছাড়তে হবে। ছাড়লেই কেবলমাত্র সে বাঁচতে পারবে। যদি সে উপরে ওঠার সময় মানে প্রচুর পরিমাণে নিঃশ্বাস না ছাড়ে, তাহলে যে গ্যাসগুলা মানে সে তার বডির ভিতরে ডিজলভ ছিল এবং সেগুলো উপরের দিকে ওঠার সময় আরো বেশি আয়তন দখল করতেছে, তাহলে ওই গ্যাসগুলো যখন পালমোনারি ক্যাপিলারি থেকে অ্যালভিওলারির মধ্যে আসবে, অ্যালভিওলারিতে আসার সময় দেখা যাবে যে ওই গ্যাসগুলো আরো এক্সপ্যান্ডেড হবে। এক্সপ্যান্ডেড হলে অ্যালভিওলার ওয়ালে সে প্রেসার ক্রিয়েট করবে, অ্যালভিওলারকে প্রেসার ক্রিয়েট করে সে অ্যালভিওলার ড্যামেজ করবে, অ্যালভিওলার রাপচার হবে এবং তাদের হচ্ছে নিউমোমিডিয়াস্টিনাম ডেভেলপ করতে পারে। তাহলে ডুবুরিরা যখন উপরের দিকে উঠবে, সে যদি মানে ভালোভাবে নিঃশ্বাস না ছাড়ে, তখন তাদের নিউমোমিডিয়াস্টিনাম ডেভেলপ করতে পারে এবং ঠিকভাবে এই গ্যাসগুলা এই পালমোনারি ক্যাপিলারি থেকে সবগুলা গ্যাস অ্যালভিওলারিতে হয়তো এসে ছাড়তেও পারবে না। এই গ্যাস পুরোপুরি অ্যালভিওলারিতে আসতে যদি না পারে, এগুলো তখন পালমোনারি ভেনের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসবে এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে আর সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। সিস্টেমিক সার্কুলেশনে যে বডির বিভিন্ন জায়গায় তখন ইয়ার এম্বোলিজম ডেভেলপ করতে পারে। তাহলে ডুবুরিরা যখন উপরের দিকে উঠে, তখন তাদের এই যে নিউমোমিডিয়াস্টিনাম বা পালমোনারি ব্যারোট্রমা, যেটা অ্যালভিওলারি রাপচার হচ্ছে, যেটাকে পালমোনারি ব্যারোট্রমা বলা হচ্ছে, এবং ওই ইয়ারগুলা মিডিয়াস্টিনামে চলে আসতেছে, যেটাকে নিউমোমিডিয়াস্টিনাম বলা হচ্ছে। তাহলে এই পালমোনারি ব্যারোট্রমা বা নিউমোমিডিয়াস্টিনাম এগুলা হইতে পারে, বা আর্টেরিয়াল গ্যাস এম্বোলিজম হইতে পারে কোনো ডুবুরি যদি উপরের দিকে ওঠার সময় ঠিক মতো নিঃশ্বাস না ছাড়ে। তাহলে এই একটা ডুবুরি নিচ থেকে যখন উপরের দিকে উঠতেছে, তখন তার প্রেসারটা কমতেছে, সে কারণে এটাকে বলা হচ্ছে ডিকম্প্রেশন। আর এই ডিকম্প্রেশনের নিয়মগুলো যদি সে ঠিকমতো ফলো না করে, তাহলে তার ভিতরে কতগুলো সাইন সিমটমস ডেভেলপ করতেছে, যেটাকে ডিকম্প্রেশন সিকনেস বা ইলনেস বলা হচ্ছে। আর এই ডিকম্প্রেশন ইলনেসেরই একটা পার্ট হচ্ছে ব্যারোট্রমা, পালমোনারি ব্যারোট্রমা, যেখানে নিউমোমিডিয়াস্টিনাম, নিউমোথরাক্স অথবা আর্টেরিয়াল গ্যাস এম্বোলিজম এগুলো হতে পারে। এরপরে প্রায়োরিটিস ইন হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এখানকার এই জিনিসগুলো একটু পড়তে হবে। তাহলে এই মোটামুটি আমাদের এই ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, থেরাপিউটিক্স এন্ড গুড প্রেসক্রাইবিং, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইন ডিজিজ এবং নিউট্রিশনাল ফ্যাক্টরস ইন ডিজিজ, ভিটামিনস, নিউট্রিশন, যেখান থেকে প্রায় 7-8টার মতো কোশ্চেন আসে, সিঙ্গেল বেসড কোশ্চেন এখান থেকে আসে। এগুলা যেগুলা দেখানো হলো লেকচার শিটে এবং পাওয়ার পয়েন্টে, এগুলো আপনারা ডেভিডসনের সাথে মিলায় ডেভিডসন থেকে করতে পারলে আশা করা যায় যে সবগুলা কোশ্চেন কমন পাবেন। এই পড়া অত্যন্ত সহজ এবং পড়াশোনা কম, এই অল্প পড়ায় আপনি বেশি মার্কস তুলতে পারবেন এই চ্যাপ্টারগুলো যদি ঠিক মতো পড়েন।